নিজের স্বামীকে ডিভোর্সি বড় বোনের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখে বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, তারাই আজ আমার বিশ্বাসকে নির্মমভাবে হত্যা করেছে। আমি রোদমিলা শেখ মিষ্টি, আর আমার স্বামী আলভি হাসান। আমাদের বিয়েটা হয়েছে মাত্র কয়েক মাস আগে। ব্যাপারটা এমন নয় যে তার অসম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। তার পছন্দেই, দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। এত দ্রুত বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। অনার্স সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার পরপরই সবাই বলল, ভালো ছেলে পাওয়া গেছে, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না মা। মা হারা মেয়ে, আমি সৎ মায়ের কাছে অবহেলায় বড় হয়েছি। কত শত যন্ত্রণা সহ্য করেছি বলে বোঝানোর মতো না। পড়াশোনাটা আগানোর ইচ্ছা থাকলে আর আগানো হয়নি, বিয়ে করে ফেলতে হলো। তবে প্রথম দিকে সবকিছু স্বপ্নের মতোই ছিল। ওর যত্ন, ভালোবাসা, ভবিষ্যৎ নিয়ে হাজারো পরিকল্পনা দেখে মনে হয়েছিল আমি সত্যিই খুব ভাগ্যবতী। অতীতে সব দুঃখ ভুলে তাকে আপন করে নিয়েছিলাম। সব ভালোই চলছিল। বিয়ের 1 মাস পর হঠাৎ করে আমার ফুফাতো বোন তাবাস্সুম আমাদের বাড়িতে এসে ওঠে। কয়েক মাস আগেই তার ডিভোর্স হয়েছে। ভেঙে পড়া আপুকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য ফুফু চেয়েছিলেন কিছুদিন যেন আমাদের সঙ্গে থাকে, কারণ বিয়ের আগে তার সবচেয়ে কাছের ছিলাম আমি। সকল সুখ দুঃখের কথা সে আমার সাথেই বলতো। আমার শ্বশুর শাশুড়ি তার এখানে থাকার সিদ্ধান্তে অমত করেন না। আমি কখনো কল্পনা করতে পারিনি এই বোন আমার নিজের ঘরে তৈরি করছে বিশ্বাসঘাতকতার এক অদৃশ্য দেয়াল। শুরুর দিকে বিষয়গুলো স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত পরিবর্তন চোখে পড়তে শুরু করলো। তাবাস্সুম আপু কিছুটা ঠিক হওয়ার পর তাকে বাড়ি যেতে বলে আমার ফুফু। যদিও সে যেতে রাজি ছিল না, তবু যেতে হয়েছে। সে যাওয়ার পর আমার স্বামী প্রায়ই আপুর খোঁজখবর নিত, তার পছন্দ অপছন্দের দিকে বাড়তি মনোযোগ দিত। আমি বিষয়গুলো নিয়ে কখনো সন্দেহ করিনি, বরং ভেবেছিলাম মানুষটা হয়তো সত্যি অনেক ভালো। আজ বিকালে আমি গিয়েছিলাম শ্বশুর শাশুড়ির সাথে এক আত্মীয়ের বাড়ি। কথা ছিল রাতে ফিরবো, কিন্তু সন্ধ্যার দিকে প্রচন্ড মাথা ব্যথার কারণে আমি আগে ভাগে বাসায় ফিরে এসেছিলাম। ঘরে ঢুকতেই চারপাশটা অস্বাভাবিক নীরব লাগছিল। বারবার ডাকলেও আলভি সাড়া দিচ্ছিল না। আমার স্বামীর তো বাড়ি থাকার কথা। ধীর পায়ে আমাদের রুমের দিকে এগুতেই ভেতর থেকে ভেসে আসা হাসির শব্দে শরীরের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কাঁপতে থাকা হাতের দরজাটা খুলতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। নিজেকে কোনো রকম সামলে নিলাম। ছোট থেকে যন্ত্রণা সহ্য করতে করতে এখন সব যন্ত্রণা কষ্টই নিছক মনে হয়। মিষ্টি এমন ভাবে ঘরের ভিতরে গেল যেন কিছুই হয়নি। সে এক পলক বিছানার দিকে তাকিয়ে বলল, মেইন জায়গায় মরিচ দিয়ে ট্রাই করতে পারো তোমরা, খুব মজা পাবে। তোমাদের এত চুলকানি জানা ছিল না। এই বলে সে নিজের জামা কাপড় গোছাতে লাগলো। মিষ্টির উপস্থিতি টের পেতেই ঘরের ভেতরের হাসির শব্দ থেমে গেল। তুমি তুমি এত তাড়াতাড়ি চলে এলে? কাপা গলায় বলল আলভি। মিষ্টি তার দিকে তাকালো না। আলমারি থেকে নিজের জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু কাগজ ব্যাগে ভরে নিল। তাবাস্সুম বিছানা থেকে নেমে এসে বলল, শোন, তুই যা ভাবছিস ব্যাপারটা তেমন না। মিষ্টি তার দিকে তাকালো। ঠোঁটের কোণে তিক্ত এক হাসি ফুটে উঠল। আমি কি ভাবছি সেটা তোমাকে বলতে হবে না আপু। উলঙ্গ হয়ে দুজন বিছানায় শুয়ে নিশ্চয়ই দুঃখের আলাপ করছিলে না। আলভি এগিয়ে এসে মিষ্টির হাত ধরতে চাইলে সে এক পা পিছিয়ে গেল। একবার আমার কথা শোনো প্লিজ। মিষ্টি শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোন আলভির কথাটা শুনবো? সেই মানুষটার কথা যে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল, নাকি সেই মানুষটার কথা যে আমার সবচেয়ে আপন মানুষটার সঙ্গে আমার বিশ্বাস ভেঙেছে? মিষ্টি কথা বাড়ালো না। ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আলভি পেছন ডাকলো না। রাস্তায় হাঁটতে হাঁটতে মিষ্টি ভাবলো, এখন কোথায় যাবে সে? বাড়ি থেকে তো বেরিয়ে পড়লো, এখন করবেটা কি? নিজের বাসায় যাবে, সেখানে আবার সৎ মায়ের অত্যাচার সহ্য করবে, নাকি রাস্তায় মানুষ নামক নরখাদকের খাবার হবে? এখন বাড়ি ফিরলে তো তার মা খুব রেগে যাবেন। সে তো চেয়েছিল তাকে যত দ্রুত সম্ভব বিদায় করতে। বিদায় তো করেই দিয়েছিল। এখন আবার বাসায় ফিরলে কি করবে আল্লাহ ভালো জানে। কোনো উপায় না পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল সে। হঠাৎ করে ভেঙে পড়ল, ঝুঁকড়ে কাঁদতে লাগলো।
বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ শক্তি দাও আমাকে, ভেঙে না পড়ার ধৈর্য দাও। হে জানো, তুমি খাও নাই কেন? তোমার কারণে আমিও খেতে পারছি না, খাও বেবি। ছেলেটার কথাটা শুনে ওপাশের মেয়েটা লাজুক হাসলো। মনে মনে ভাবলো, এই ছেলেটা পাগলের মতো তাকে ভালোবাসে, কিন্তু সে তো ছেলেটার সাথে শুধু টাইম পাস করছে। ছেলেটা আবার বলল, বাবু তোমার সাথে পরে কথা বলছি, আমার বাবা কল দিচ্ছে। এই বলে ছেলেটা কল কেটে দিয়ে কন্টাক্ট লিস্টে গেল। 2 সেকেন্ড আগে আসা কলটার দিকে তাকালো। ছোট ছোট অক্ষরে লেখা, সাদা মুরগি 95। কল ব্যাক করলো না। শুধু শুধু নিজের টাকা কেন খরচ করবে? একটু পর মুরগি নিজেই কল দিবে না। এর মধ্যে অন্য একটা নম্বর থেকে কল এলো। স্ক্রিনে ভেসে উঠল নীল শাড়ি 22। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ছেলেটার। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলো সে। হ্যালো, কি করছো? ওপাশ থেকে মিষ্টি গলায় মেয়েটা বলল, কিছু না। তুমি কি আমাকে মিস করছিলে? ছেলেটা সোফায় হেলান দিয়ে বসলো। এমন কথা সে দিনের মধ্যে কতবার বলে, তার নিজেরও হিসাব নেই। তোমাকে মিস করব না, সারাদিন তোমার কথাই ভাবছি। মেয়েটা খুশিতে হেসে উঠল। অন্যদিকে ছেলেটা আর এক হাতে ফোন ধরে অন্য হাতে মেসেঞ্জারে আরেকজনকে রিপ্লাই দিতে লাগলো। ঠিক তখনই আবার ফোন কাঁপতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল মগা মুরগি 90 কলিং। নিভ্রাণ বিরক্ত মুখে কলটা কেটে দিল। ওপাশের মেয়েটা জিজ্ঞেস করলো, কার ফোন? ছেলেটা স্বাভাবিক কণ্ঠে বলল, মা কল দিল। মিথ্যা বলতে তার একটুও গায়ে লাগলো না। সে এসবে ভালোই অভ্যস্ত। তার বলা মিথ্যে খুব সহজে কেউ ধরতেও পারে না। এত স্বাভাবিকভাবে মিথ্যা বলে যে ধরা পড়া অসম্ভব। হঠাৎ করে ছেলেটার কিছু একটা মনে পড়তে সে কল কেটে তৈরি হয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। বাসের টিকিট কেটে রেখেছিল, সে তা বেমালুম ভুলেই গিয়েছিল। এই যে এতক্ষণ একজন প্লে বয়কে দেখছিলেন, সে আর কেউ না, তালুকদার পরিবারের ছোট ছেলে মুনতাসির তালুকদার নিভ্রাণ। নামের মধ্যে যেমন একটা জমিদারি ভাব আছে, বংশীয় ভাবেও সে একজন জমিদারের নাতি। তাদের গ্রামের লোক এখনো তাদের খুব গণ্যমান্য করে চলেন। নিজের আভিজাত্যপূর্ণ জীবন ছেড়ে পড়াশোনার জন্য সে শহরে এসেছে। অবশ্য তার ইচ্ছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার, কিন্তু তার পরিবার কোনোভাবেই তাতে রাজি নয়। তারা চায় পড়াশোনা শেষ করে নিভ্রাণ গ্রামে ফিরে আসুক, পারিবারিক দায়িত্ব গ্রহণ করুক এবং তালুকদার পরিবারের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখুক। 9টা বাজতে আর কিছুক্ষণ বাকি। মিষ্টি বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই বাস চলতে শুরু করলো। বাসটা শহরের ব্যস্ত এলাকা পেরিয়ে মহাসড়কে উঠল। ঠিক তখনই একটা ছেলে দৌড়ে এসে বাসে উঠল। চোখে কালো চশমা আর কাঁধে ব্যাগ। মিষ্টি সেদিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। মনে মনে বলল, পাগল নাকি লোকটা? রাতের বেলায় সানগ্লাস পরেছে। মিষ্টির কেমন অস্বস্তি লাগতে লাগলো। সে মুখে ওড়নাটা ভালো করে টেনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মনে মনে প্রার্থনা করতে লাগলো যাতে লোকটার সিট তার পাশে না পড়ে। এর মধ্যে নিভ্রাণ গলা খাকারি দিয়ে বলে উঠল, আন্টি একটু আপনার ব্যাগটা সরাবেন, এটা আমার সিট। মিষ্টি বাহিরের দিকে তাকিয়ে ব্যাগটা কোনো রকম সরিয়ে ফেলল। নিভ্রাণ কিছুটা অবাক হয়ে সেদিকে তাকালো। মনে মনে বিড়বিড় করে বলল, আজব, আন্টি তো, আমি কিছু করছি নাকি? হুদাই এমন আজব ব্যবহার করতেছে। বেশি কিছু না ভেবে নিভ্রাণ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। সাথে তার প্রেমিকাদের সাথে চ্যাট করতে লাগলো। রাত ধীরে ধীরে গভীর হয়ে আসছে। বাসটা এখন শহরের আলো পেছনে ফেলে একেবারে অন্ধকার মহাসড়কে ছুটছে। মিষ্টি জানালার পাশে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। নিভ্রাণ এক হাত দিয়ে ফোন স্ক্রল করছিল, মাঝে মাঝে হাসছে, আবার মেসেজ টাইপ করছে। হঠাৎ করে তার ফোনের স্ক্রিন বন্ধ হয়ে গেল। মূলত ফোনের চার্জ শেষ। সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রাখলো। চোখ তুলে সামনের দিকে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল। চলন্ত বাসে জানালা দিয়ে আসা দমকা বাতাসে মেয়েটার চুলগুলো উঠছে। তার মুখের ওপর একটু চুল পড়ে আছে, সেটা সে বারবার ঘুমের চোখে হাত দিয়ে সরাচ্ছে। ওড়নাটা কাঁধ থেকে সামান্য সরে গেছে। নিভ্রাণ সেদিকে তাকিয়ে মনে মনে বলল, হায় আল্লাহ, ভাবলাম বয়স্ক আন্টি, এখন দেখি আসমানের চাঁদ। ইয়া আল্লাহ, থু থু থু, নজর না লাগে যাতে কাউর। নিভ্রাণের থুতুর ফোঁটা মুখে পড়তেই মিষ্টি হুড়মুড় করে ঘুম থেকে উঠল।
হঠাৎ মুখে বৃষ্টি কোথা থেকে পড়ছে তা খুঁজতে গিয়ে লক্ষ্য করলো সামনের ছেলেটা তাকে থুতু দিয়েছে। সে বিরক্ত মুখে কিছু বলতেই যাবে, তার আগে নিভরান বলল, তুমি আমার 100 নম্বর গার্লফ্রেন্ড হবে? না মানে তাহলে সেঞ্চুরি পূরণ হবে। পাকা প্রমিস, জীবনে আর একটাও প্রেম করব না, তুমি লাস্ট। নিভরানের কথায় মিষ্টি কি বলবে বুঝতে পারছে না। একেই তো প্রথমে তার গায়ে থুতু দিল, তার ওপর আবার এইসব উদ্ভট কথা। মিষ্টি কয়েক সেকেন্ড নিভরানের দিকে তাকিয়ে রইল। এত বড় ধাক্কার পর তার মাথা ঠিকমতো কাজ করছিল না। আর এই ছেলেটা কিনা প্রথম দেখাতেই এমন সব কথা বলছে। বিরক্ত গলায় বলল, আপনি কি সব মেয়েকে এভাবে বিরক্ত করেন? নিভরান ঠোঁট কামড়া হাসি দিয়ে বলল, আরে না, সবাইকে না, কাউকে কাউকে করি। আই মিন যারা সুন্দর তাদের করি। লাইক বাবুই পাখির মতো পুট্টুসে মার্কা সুন্দর। নিভরানের কথা শুনে মিষ্টির ভ্রু কুঁচকে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা কষ্টের মাঝেও ছেলেটার উদ্ভট কথাবার্তা তাকে খানিকটা হতভম্ব করে দিয়েছে। সে ঠান্ডা গলায় বলল, আপনার গার্লফ্রেন্ডরা কি আপনার এসব আজগুবি কথা শুনে ইমপ্রেস হয়? নিভরান নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রাখলো। ইমপ্রেস হয় কিনা জানি না, তবে ব্লক করে দেয় না, এটাও কম পাওয়া না। মিষ্টি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো। ব্রেন ছাড়া পাগল। ধন্যবাদ, এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। মিষ্টি এবার আর কোনো উত্তর দিল না। বাসের ভেতর নিভু নিভু আলো জ্বলছে। বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে। জানালার বাইরে একের পর এক রাস্তার বাতি পেছনে পড়ে যাচ্ছে। নিভরান কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল, তারপর আবার বলল, আচ্ছা, রাগ করলা? মিষ্টি বিরক্ত মুখে বলল, হ্যাঁ। ভালো, কারণ রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে। মিষ্টি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। আপনি কি সবসময় এমন ফ্লার্ট করেন? নিভরান কিছুক্ষণ ভেবে গম্ভীর মুখে বলল, তবে আজ একটু বেশি করছি। এইবার মুখ বন্ধ করেন। আরেকবার যদি কথা বলছেন তাহলে আপনাকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিব। নিভরান নিজের মুখে আঙুল রেখে চুপ থাকার চেষ্টা করলো, কিন্তু সে কোনোভাবেই তার মুখ বন্ধ করতে পারছে না। ছোটবেলা থেকে সে বেশি কথা বলে, অবশ্য সবার সাথে বলে না। যাদের সাথে বলে তাদের কান ঝালাপালা করে ফেলে, আর যাদের সাথে বলে না তারা বোম মারলেও নিভরানের মুখ থেকে একটা কথা বের হয় না। কিভাবেই বা এত দ্রুত ছোটবেলার অভ্যাস পরিবর্তন করে ফেলবে? বাহিরে ঝড়ো হাওয়া বইছে। সেই তীব্র বাতাসে মিষ্টির ওড়নায় ঢাকা চুলগুলো উড়ে নিভরানের মুখে বাড়ি খাচ্ছে। নিভরান পরম আবেশে চোখ বুজে ফেলে বলল, চুল সামলাও রমণী, চুলের গন্ধে মাতাল হয়ে যাচ্ছে। আমার ধর্মে বিবাহের আগে পরনারী স্পর্শ করা নিষেধ। নিভরানের কথা শুনে মিষ্টি অবাক হয়ে গেল। যে ছেলে কিনা এতগুলো প্রেম করে সে কিনা হাদিস শোনাচ্ছে। এইবার মিষ্টির হাসি পাচ্ছে। সে অনেক কষ্টে ঠোঁট চেপে হাসিটা আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু নিভরানের গম্ভীর মুখ আর কথার ভঙ্গি দেখে শেষ পর্যন্ত হেসেই ফেলল। মিষ্টির হাসির শব্দ শুনে নিভরান চোখ খুলে তার দিকে তাকালো। রাগ করার ভঙ্গিতে বলল, লাইফে যাও একটু সিরিয়াস হয়েছিলাম, তারও 12টা বাজাই দিলা। কত সুন্দর একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়েছিল। ধুর ধুর। এর মধ্যে ঘুম ঘুম চোখে মাস্ক পরা একটা মেয়ে এসে বলল, ভাইয়া পানি হবে? নিভরান সেদিকে এক পলক তাকিয়ে বলল, শুধু পানি? চাইলে তো জানটাও দিয়ে দিতে পারি। মিষ্টি ভ্রু কুঁচকে নিভরানের দিকে তাকালো। একটু আগে যে ছেলেটা তাকে বলছিল জীবন আর প্রেম করব না, তুমি লাস্ট, সেই ছেলেটাই এখন অন্য একটা মেয়ের সঙ্গে একই ভঙ্গিতে ফ্লার্ট করছে। ছেলে মানুষ কি আজব। মাস্ক পরা মেয়েটা লজ্জা পেয়ে হাসলো। নিভরান পানি এগিয়ে দিতেই মেয়েটা মাস্ক খুলল। মেয়েটার মুখ দেখতেই নিভরান 180 ভোল্টের শক খেলো। চোখ দেখে ভেবেছিল হুড়পড়ি। মাস্ক খুলতেই নিভরানের বলতে ইচ্ছে করছে, হুশ ছেড়ি। মেয়েটা পানি খেয়ে বলল, এই নিন ভাইয়া, জান দেওয়া লাগবে না, আপনার ফোন নাম্বারটা দেন। মেয়েটার কথা শুনে নিভরান কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি দেখে মিষ্টির হাসি পেতে লাগলো। হাসিটা ঠোঁটের কোণে এসে আটকে আছে। নিভরান দ্রুত নিজের স্বাভাবিক ভাব ফিরিয়ে আনার চেষ্টা করলো। ফোন নাম্বার? মেয়েটা মাথা নেড়ে বলল, জি। আপনি তো একটু আগে বললেন জানও দিয়ে দিতে পারবেন, তাই ভাবলাম নাম্বারটা নিয়ে রাখি। মিষ্টি এবার আর হাসি আটকাতে পারল না। মুখে ওড়না চেপে কাঁধ কাঁপিয়ে হাসতে লাগলো। নিভরান অসহায় মুখে মিষ্টির দিকে তাকালো।
জীবনে প্রথমবার নিজের বলা ডায়লগ নিজের দিকেই বুমেরাং হয়ে ফিরেছে। সে কাশির ভান করে গলা পরিষ্কার করলো, আসলে আমি অপরিচিত কাউকে নাম্বার দিই না। মেয়েটা অবাক হয়ে বলল, কিন্তু একটু আগে তো। ওটা ছিল মানব সেবামূলক সংলাপ, সিরিয়াস কিছু না। মেয়েটা ঠোঁট বাঁকিয়ে বলল, ও আচ্ছা, বুঝছি। পানের বোতলটা ফিরিয়ে দিয়ে সে চলে গেল। মেয়েটা চলে যেতেই মিষ্টি মুচকি হেসে বলল, কি হলো, জান দিয়ে দেওয়ার কথা ছিল না? নিভ্রান দীর্ঘশ্বাস ফেলল। সব কথা আক্ষরিক অর্থে নিতে নেই। তাই নাকি? হুম। আর তুমি হাসতেছো কেন? মিষ্টি ভান করে গম্ভীর মুখে বলল, আমি হাসছি না, আপনার মানব সেবামূলক সংলাপ শুনে মুগ্ধ হচ্ছি। মিষ্টির কথা শেষ হতে না হতেই একদল মুখ ঢাকা লোক এসে উঠল চলন্ত বাসে। কথার মাঝে খেয়ালও করেনি কখন চলন্ত বাসের গতি কমতে শুরু করেছিল। লোকগুলোর মধ্যে একজন কর্কশ গলায় বলল, কেউ কোনো চালাকি করার চেষ্টা করবেন না, সবাই চুপচাপ নিজের জায়গায় বসে থাকেন। লোকগুলোর কথায় বাসের সবাই প্রায় ঘুম থেকে উঠে গেল। কয়েকজন তো আতঙ্কে চিৎকার দিয়ে দিল, কিন্তু তাদের ধমকে মুখ চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মিষ্টিও ভয়ে শিউরে উঠেছে। সব ঝামেলা আর বিপদ কি একদিনে আসতে হয়, এই ভেবে কপাল চাপড়াতে লাগলো। অন্যদিকে নিভ্রান নিজের কল্পনায় ইতোমধ্যে 3বার ডাকাতদের হারিয়ে নায়ক হয়ে গেছে। মনে মনে বলল, এইবার আমি উঠে দাঁড়াবো। তারপর এক লাথিতে একজন, এক ঘুষিতে আরেকজন। ঠিক তখনই ডাকাতদের একজন গর্জে উঠল, এই যে কালো শার্টওয়ালা, এত হাসতেছো কেন? নিভ্রান চমকে উঠে দ্রুত মুখ গম্ভীর করে ফেলল, না ভাই, হাসি না, জন্মগতভাবেই মুখটা এমন। ডাকাতটা সন্দেহের চোখে তাকিয়ে রইল, বেশি চালাকি করবি না। জি ভাই, চালাকি আমার একদম পছন্দ না। আমার এক্সও আমার সাথে চালাকি করছে, ডাবল টাইমিং করছে। এর মধ্যে একজন ডাকাত বাস চালককে বলল, মন্টু, এখানেই বাস থামা। বাস চালক মন্টু বাস থামিয়ে দিল। অন্যদিকে নিভ্রান এখনো মুস্কি মুস্কি হেসেই চলেছে। নিভ্রানের হাসি মুখ দেখে বিরক্ত হয়ে শুকনো মতো একটা লোক এসে তার গলায় ছুরি চেপে ধরল। তা দেখে মিষ্টি সহ বাকি সবাই চিৎকার করে উঠল। পরিস্থিতি খারাপ হতে দেখেও নিভ্রানের হাসি মুখ থেকে এক বিন্দুও হাসি সরল না। মনে মনে প্ল্যান করলো কিভাবে এখান থেকে বের হওয়া যায়। জানালা দিয়ে বাহিরে উকি দিয়ে দেখলো চারপাশে জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে ওদের এক একজনের হাতে ছুরি চাপাতি। যদিও সে মারামারি করতেও যায়, তাহলে এত লোকের সাথে একা পারবে না। তাই মিষ্টির পায়ে খোঁচা দিয়ে ইশারায় তার দিকে তাকাতে বলল। বাকি ডাকাতরা তখন পিছন থেকে সবার জিনিসপত্র নিচ্ছিল, আর তার গলায় ছুরি ধরা ব্যক্তিও সেদিকে তাকিয়েছিল। তা খেয়াল করে নিভ্রান মিষ্টির কানে ফিসফিস করে বলল, আমি ওকে ধাক্কা দিতেই একসাথে দৌড় দিব, ঠিক আছে? তবে মিষ্টি নিভ্রানের কথা বুঝলো না। সে আরেকবার শোনার জন্য আরেকটু এগিয়ে আসতেই নিভ্রান লোকটাকে ধাক্কা দিয়ে মিষ্টির হাত ধরে টেনে হিঁচড়ে বাস থেকে নেমে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কয়েক সেকেন্ডের জন্য সবে হতভম্ব হয়ে গেল। এই, ধর ধর ওদের! পেছন থেকে ডাকাতদের চিৎকার ভেসে আসতেই নিভ্রান মিষ্টির হাত শক্ত করে ধরে অন্ধকার জঙ্গলের দিকে দৌড় দিল। মিষ্টি প্রায় হোঁচট খেতে খেতে বলল, আপনি পাগল নাকি? এভাবে বাস থেকে নামলেন কেন? তো কি ওখানে বসে মরবো? আমাকে নিয়ে কেন নামলেন? নিভ্রান দৌড় থামিয়ে বলল, তোমার মতো সুন্দরী মরে গেলে দেশের সুন্দরী সম্পদ নষ্ট হবে, তাই। পরে কথা বলবো, আগে প্রাণটা বাঁচাই। পেছনে টর্চের আলো জ্বলে উঠেছে। কয়েকজন লোক তাদের পিছু নিয়েছে। চারপাশে ঘন ঝোপঝাড়। রাতের অন্ধকারে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। দৌড়াতে দৌড়াতে মিষ্টির শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ তার পা একটা গাছের শিকড়ে আটকে গেল। সে আহ করে আর্তনাদ করে উঠে মাটিতে পড়ে যেতে নিল। নিভ্রান দ্রুত তাকে ধরে ফেলল। মিষ্টি ব্যথায় মুখ কুঁচকে চোখ বন্ধ করে ফেলেছে। কি হলো? নিভ্রান উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো। মিষ্টি দাঁতে দাঁত চেপে বলল, পা পা মস্কে গেছে মনে হয়। পেছন থেকে লোকগুলো চিৎকারের শব্দ ক্রমশ কাছে চলে আসছে। পরিস্থিতি বুঝে নিভ্রান বলল, দাঁড়াতে পারবা? মিষ্টি চেষ্টা করলো, কিন্তু পায়ে ভর দিতেই ব্যথায় কেঁপে উঠল। না। নিভ্রান একবার পেছনে তাকালো, তারপর বিন্দুমাত্র দেরি না করে বলল, ঠিক আছে। কি ঠিক আছে? তোমারে কোলে নেওয়া ছাড়া আর কোনো অপশন দেখতেছি না। ভুল করলে মাফ কইরো। কি?
মিষ্টি প্রতিবাদ করার আগে নিভ্রান তাকে পাজা কোলা করে তুলে নিল। এই, নামান, নামান আমাকে। চুপ করো, রোমান্টিক সিন না, সার্ভাইভাল সিন চলতেছে। মিষ্টি বিরক্তিতে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সত্যি এখন তর্ক করার সময় নয়। নিভ্রান দ্রুত জঙ্গলের ভেতর এগিয়ে যেতে লাগলো। কিছু দূর গিয়ে একটা বড় ঝোপের আড়ালে থেমে মিষ্টিকে বসিয়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে। কয়েক মুহূর্ত পর টর্চের আলো তাদের কাছাকাছি এসে আবার দূরে সরে গেল। মিষ্টি নিঃশ্বাস আটকে বসে রইল। ভয় এতটাই যে নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে। নিভ্রান বিরক্ত মুখে মিষ্টির পানে চাইল। কি ভাই তুমি, এত ওজন, আবার এই ব্যাগ নিয়া? আল্লাহ, কি পাগল ছেড়ে আমার মতো অবলার কোলে উঠে এত শাস্তি দিল। এক আলুর বস্তা, তার উপর 2টা ব্যাগ। মিষ্টি এতক্ষণ ভয়ে কাঁপছিল, কিন্তু এই পরিস্থিতিতেও নিভ্রানের মুখে এমন কথা শুনে তার মাথায় রাগ চড়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি আলুর বস্তা? আর 2টাই কি আমার ব্যাগ, নাকি একটা তো আপনারও ব্যাগ? নিভ্রান দ্রুত মাথা নেড়ে বলল, না না, আলুর বস্তা না। আলু হইলে তো এত সুন্দর হইতা না। তুমি প্রিমিয়াম আলুর বস্তা। মিষ্টি চোখ রাঙালো। আর একটা কথা বললে আমি নিজেই ডাকাত ডেকে আনবো। নিভ্রান সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চেপে ধরল। আচ্ছা আচ্ছা, চুপ। দুজনেই ঝোপের আড়ালে নিঃশব্দে বসে রইল। দূরে টর্চের আলো এদিক সেদিক ঘুরছে। হঠাৎ পাশের ঝোপে কিছু শব্দ হতেই মিষ্টি ভয় পেয়ে নিভ্রানের হাত চেপে ধরল। নিভ্রানও চমকে উঠেছিল, কিন্তু মুখে ভাব নিল সাহসী মানুষের। ভয় পাইও না, আমি আছি। ঠিক তখনই ঝোপ থেকে একটা বিড়াল বের হয়ে মিউ মিউ করে ডাকলো। নিভ্রান বুক চেপে ধরে ফিসফিস করলো, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম ডাকাতের বাপ আইসা গেছে। আচ্ছা শোনো, তোমার কাছে ফোন আছে না? মিষ্টি হ্যাঁ সূচক মাথা নেড়ে ব্যাগ থেকে নিজের ফোন বের করে নিভ্রানের দিকে এগিয়ে দিল। নিভ্রান ফোন নিয়ে পুলিশকে ফোন দিয়ে সব খুলে বলল। এর মধ্যে ঝোপের আড়ালে বসে থাকা নিভ্রান আর মিষ্টির ওপর হঠাৎ করে ভারী বৃষ্টির ফোঁটা ঝরে পড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশে শুকনো মাটি কাদায় ভরে গেল। গাছের পাতায় জমে থাকা পানি টুপটাপ শব্দে ঝরতে লাগলো। আশেপাশে কোথাও মেঘ গর্জে উঠল। মিষ্টি কাঁপতে কাঁপতে নিজের ওড়নাটা গায়ে আরো শক্ত করে জড়িয়ে নিল। ভেজা কাপড় শরীরের সঙ্গে লেপ্টে আছে। পায়ের ব্যথাটাও বৃষ্টির পানির ঠান্ডায় আরো বেড়ে উঠেছে। অন্যদিকে নিভ্রান ঝোপের ফাঁক দিয়ে সতর্ক চোখে চারপাশ পর্যবেক্ষণ করছিল। তার স্বভাব সুলভ হাসি খুশি ভাবটা এখন অনেকটাই ম্লান। পরিস্থিতি যে সত্যি বিপজ্জনক সেটা সে বুঝতে পারছে। ডাকাতরা সম্ভবত অন্যদিকে খুঁজতে চলে গেছে। তবু নিশ্চিন্ত হওয়ার সাহস পেল না। বৃষ্টি আরো জোরে নামতে লাগলো। অন্ধকার জঙ্গলের ভেতর ভিজে বেশিক্ষণ বসে থাকাও সম্ভব নয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর নিভ্রান চারপাশে নজর বুলিয়ে একটু দূরে গাছপালার আড়ালে একটা ভাঙাচোরা টিনের ঘর দেখতে পেল। হয়তো বহুদিনের পরিত্যক্ত কোনো পাহারাদারের কুঁড়ে ঘর। সাবধানে মিষ্টিকে দাঁড়াতে সাহায্য করে সে ধীরে ধীরে সেদিকে এগুলো। মিষ্টি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ভেজা মাটিতে কয়েকবার পিছলে যেতে যেতে কোনো রকমে ঘরটার কাছে পৌঁছালো তারা। ঘরটার টিনের চালার অনেক জায়গায় ছিদ্র ছিল, তবে অন্তত মাথার ওপর কিছুটা আশ্রয় পাওয়া গেল। ভেতরে পুরনো কাঠের একটা বেঞ্চ আর ভাঙা কিছু জিনিসপত্র পড়ে আছে। চারিদিকে স্যাঁতসেঁতে গন্ধ। বাইরে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। মিষ্টি ক্লান্ত হয়ে বেঞ্চের এক কোণে বসে পড়ল। নিভ্রান মাটিতে বসে ভেজা চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, এই এক্সটা একটা কুফা। বেডের বিয়ে খাইতে আইসা নাকানি চোবানি খাইতাছি। মিষ্টি তার কথা শুনে অবাক হয়ে বলল, কি, আপনি এক্সের বিয়ে খেতে এত দূর? নিভ্রান সম্মতি সূচক মাথা নেড়ে বোকা বোকা ভঙ্গিতে হ্যাঁ বলল, এই বেডই আমার প্রথম এক্স। এই সেরি আমার লগে ডাবল টাইমিং করছে। এরপর থেকে আমি ভণ্ড। মূলত হেতের বিয়া খাইতে না, অভিশাপ দিতে যাইতাছি। মিষ্টি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ভ্রু কুঁচকে বলল, আপনি নিজের মুখে নিজেকে ভণ্ড বললেন? নিভ্রান বুক ফুলিয়ে বলল, সত্য কথা বলতে লজ্জা কিসের? বন্ধুরা আমাকে প্লে বয় বলে, তবে আমি বলি গবেষক। গবেষক? মানব মনের ওপর গবেষণা করি। আর সেই গবেষণার জন্য 100টা গার্লফ্রেন্ড লাগে? নিভ্রান গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, যেমন সায়েন্সের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করতে হয়,
তেমনি প্রেম বিষয়ে অভিজ্ঞতা অর্জনে গার্লফ্রেন্ডের সেঞ্চুরি করে করতে হয়। মিষ্টি বিরক্ত হয়ে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারল তার দিকে। আপনার চিকিৎসা দরকার। সব বেড়া মানুষ এক। সব বেড়া মানুষের কাছে যাও কেন? শুধু আমার কাছে আসবা, আমি ভালো। ছি, বেয়াদব, যান এখান থেকে। নিভ্রাণ হেসে বলল, সরি, মজা করলাম। আচ্ছা, তুমি একটা তাগড়া 21 বছরের যুবকের লগে এক ঘরে আছো, তাও আবার জঙ্গলে, তোমার ভয় লাগছে না? মিষ্টি ভাবনায় পড়ে গেল। আসলেই তো, তার নিভ্রাণকে একটুও ভয় লাগছে না। ছেলেটা তো খারাপ, প্লেবয় একটা। মিষ্টি ভেবে পেল না, তবু কেন তার ভয় লাগছে না? মিষ্টি সেদিকে পাত্তা না দিয়ে বলল, কি কি বললেন? আপনার বয়স 21? নিভ্রাণ মাথা নাড়ল। তা দেখে মিষ্টি হাসতে হাসতে বলল, এখন থেকে আপু ডাকবেন, আপু। নিভ্রাণ ভ্রু উঁচু করে বলল, কেন? মিষ্টি হাসতে হাসতে বলল, কারণ আমার বয়স 22। হিসাব অনুযায়ী আমি আপনার বড়, তাই এখন থেকে মিষ্টি আপু বলবেন। কথাটা শুনে নিভ্রাণ এমন ভাবে তাকিয়ে রইল যেন কেউ তাকে বলে দিয়েছে পৃথিবীটা আসলে চ্যাপ্টা। কি? মিষ্টি গর্বিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, জি হ্যাঁ। নিভ্রাণ বুকের ওপর হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, ইয়া আল্লাহ, এতক্ষণ আমি একটা আপুর সাথে ফ্লার্ট করতেছিলাম। নিভ্রাণ গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভাবছিলাম প্রেম করব, এখন থেকে সালাম দিয়ে দোয়া নিতে হবে। মিষ্টি আবার হেসে ফেলল, তাইলে নিন, সালাম দেন। নিভ্রাণ নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে 2 হাত বুকের কাছে এনে বলল, আসসালামু আলাইকুম মিষ্টি আপু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। ধন্যবাদ। এবং দ্রুত একটা ভালো পাত্র জুটায় দিক। মিষ্টির হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। এই, পাত্র জুটাবে কেন? নিভ্রাণ ভান করে অবাক হলো। আপনি তো আপু, আপুদের তো বিয়া হয়। মিষ্টি মুখটা মলিন হয়ে গেল। সে কিভাবে বলবে সে বিবাহিত? কিন্তু এখন বিবাহিত হয়েও তার কিছু নেই। স্বামীকে স্বামী বলে পরিচয় দিতে তার লজ্জা লাগছে। এর মধ্যে নিভ্রাণ বলল, আমারও একদিন বিয়ে হবে, যখন কোনো মেয়ে মানুষ আমার মতো নিরীহ, ভদ্র, লাজুক ছেলেকে বিয়া করতে রাজি হবে। মিষ্টি এমন ভাবে তাকালো যেন জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা শুনেছে। আপনি আর ভদ্র? 100 ভাগ। আপনি আর লাজুক? 200 ভাগ। আপনি আর নিরীহ? 300 ভাগ। মিষ্টি মাথায় হাত দিয়ে বলল, হে আল্লাহ, এই ছেলেটার আত্মবিশ্বাস কোথা থেকে আসে? নিভ্রাণ গর্বিত গলায় বলল, বংশগত। মিষ্টি তর্কে পেরে না উঠে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বাইরে আবার বজ্রপাত হলো। মুহূর্তের জন্য সাদা আলোয় পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল। সে আলোয় দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। কেউ কিছু বলল না। রাতটা যেন শেষই হতে চাইছিল না। জঙ্গলের গভীর থেকে মাঝে মাঝে অচেনা পাখির ডাক ভেসে আসছিল। কোথাও কোনো পশু পাতার ওপর হাঁটলে খসখস শব্দ শোনা যাচ্ছিল। প্রতিটি শব্দে মিষ্টির বুক ধক করে উঠছিল। অন্যদিকে নিভ্রাণ গিয়ে ঘরের দরজার কাছে বসে পাহারা দিচ্ছে। ক্লান্ত হলেও ঘুমানোর সাহস তার নেই। যদি ডাকাতরা আবার খুঁজতে আসে? সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসেছে। দূরের আকাশে মেঘের ফাঁক দিয়ে হালকা আলো ফুটতে শুরু করেছে। ভোর হতে আর বেশি দেরি নেই। সে ম্লান আলোয় জঙ্গলটা আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। অন্ধকারের আবরণ ধীরে ধীরে সরে যাচ্ছে। ছি ছি, এ দামড়া দামড়ি সারা রাত এখানে কি আকাম করতেছিল? কুঁড়ে ঘরের বাইরে থেকে একটা কর্কশ গলা ভেসে এলো। কথাটা শুনে মিষ্টি আর নিভ্রাণ দুজনেই চমকে উঠল। নিভ্রাণ দরজার দিকে তাকিয়ে দেখল কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে বলে তাদের মুখগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। একজন বয়স্ক লোক সামনে এগিয়ে এসে বলল, আমরা ফজরের নামাজ পড়ে ফিরতেছিলাম। দূর থেকে দেখলাম এই পরিত্যক্ত ঘর থেকে 2 জন বের হইতেছে। এখন তোমরা সত্যি কথা কও, তোমরা এখানে কি করতেছিলা? মিষ্টির মুখ লজ্জা আর অস্বস্তিতে লাল হয়ে গেল। চাচা, ব্যাপারটা আসলে তেমন না। তার কথা শেষ হওয়ার আগে আরেকজন বলে উঠল, সবাই এই কথাই কয়, আমরা কি আইসকাই জন্মাইছি? মিষ্টি দ্রুত সব ঘটনা খুলে বলল, কিন্তু গ্রামের লোকজনের মুখ দেখে বোঝা গেল তারা খুব একটা বিশ্বাস করেনি। একজন বলল, তোমরা সারা রাত এক ঘরে ছিলা, এখন গল্প বানাইতেছ? আরেকজন গম্ভীর গলায় বলল, গ্রামের ইজ্জতের ব্যাপার, এইসব আমরা মানি না। মিষ্টি হতবাক, কিন্তু আমরা কিছুই করিনি।
করোনাই তো ভালো কথা, তবু গ্রামের নিয়ম আছে। নিবরান ফিসফিস করে বলল, আমার মনে হয় পরিস্থিতি ভালো না। মিষ্টি দাঁতে দাঁত চেপে বলল, এখন বুঝছেন? ঘন্টা খানেকের মধ্যেই পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল, জঙ্গলের ঘরে রাত কাটানো ছেলে মেয়ে ধরা পড়ছে। নিবরান মাথায় হাত দিয়ে বসে আছে। হায় আল্লাহ, আমি এক্সের বিয়া খাইতে বের হইছিলাম, নিজের বিয়া খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেল। মিষ্টি দূর থেকে রাগে চোখে তাকালো। আপনার জন্যই সব হইছে, আমার জন্য কেমনে? আমাকে বাস থেকে টান দিয়ে না নামাইলে এসব হইতো? বাসে ডাকাতের হাতে মরা ভালো ছিল। আল্লাহ, আমার কপালে এত খারাপ কেন বানাইলো? আচ্ছা ঠিক আছে, আমার জন্যই হইছে। তাদের তর্কের মাঝে গ্রামের মাতব্বর এসে উপস্থিত হলেন। গ্রামের মাতব্বর ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন। বয়সের ভারে চুল দাড়ি সাদা হয়ে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে একে সব ঘটনা বলতে লাগলো। সব শুনে মাতব্বর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, আমাদের গ্রামের একটা নিয়ম আছে। রাতভর অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকলে গ্রামের সম্মান রক্ষার জন্য তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কথাটা শুনে মিষ্টির বুক ধক করে উঠল। না, এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? নিবরানা হতভম্ব হয়ে গেল। চাচা, আমরা একে অপরকে ঠিক মতো চিনিও না। কিন্তু ভিড়ের মধ্য থেকে কয়েকজন একসাথে বলে উঠল, যা হওয়ার হয়েছে, এখন নিয়মই চলবে। আর কোনো কথাই যেন কেউ শুনতে চাইল না। একজন দৌড়ে গিয়ে গ্রামের ইমামকে খবর দিল। আরেকজন পাশের বাড়ি থেকে লাল শাড়ি আর ওড়না এনে মিষ্টির হাতে ধরিয়ে দিল। কয়েকজন মহিলা তাকে প্রায় জোর করে কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে গেল। এদিকে কয়েকজন যুবক নিভ্রানকে ঘিরে দাঁড়ালো। কেউ নতুন পাঞ্জাবি এনে দিল, কেউ মাথায় টুপি পরিয়ে দিল। সবকিছু এত দ্রুত ঘটছিল যে প্রতিবাদ করার সুযোগই পাচ্ছিল না তারা। মিষ্টির চোখ ভরে জল। সে বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু গ্রামের লোকেরা শুধু একটাই কথা। অল্প সময়ের মধ্যেই কুঁড়ে ঘরের সামনের খোলা জায়গায় ছোট্ট করে আয়োজন হয়ে গেল। গ্রামের প্রায় সবাই সেখানে জড়ো হয়েছে। মিষ্টি মাথা নিচু করে বসে আছে, নিভ্রাণ ও নির্বাক। গ্রামের মানুষের সিদ্ধান্তের সামনে তারা দুজনে অসহায় হয়ে গেল। অবশেষে ইমাম সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। ইমাম সাহেব মিষ্টিকে কবুল বলতে বলল। মিষ্টি থম মেরে বসে রইল। সে কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবছে, সে বিবাহিত, এটা বলে দিলে গ্রামের লোকজন আরো খারাপ কথা বলবে। আর বলেও বা লাভ কি? এখন তার স্বামী নেই বললেই চলে, বাড়ি গেলেই হয়তো সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। উপায় না পেয়ে মিষ্টি কবুল বলল। চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়ছে। দুজনেরই সম্মতি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। মিষ্টি মাথা নিচু করে বসে আছে, চোখের পানি থামার নাম নেই। মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো জীবন ওলটপালট হয়ে গেছে। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে এক মহিলা আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, ও মা, মেয়েটার কি হইতাছে? ধরো ধরো। সবাই একসাথে মিষ্টির দিকে তাকাতেই দেখলো সে কাঁপতে কাঁপতে একপাশে ঢলে পড়েছে। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো আধ খোলা আর অনবরত ঠোঁট কাঁপছে। নিভ্রাণ আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো। মিষ্টি, এই মিষ্টি, চোখ খোলো। কিন্তু কোনো উত্তর নেই। একজন বৃদ্ধ এগিয়ে এসে মিষ্টির মুখে পানি ছিটিয়ে দিলেন, তবুও তার জ্ঞান ফিরল না, বরং শরীরটা আরো নিস্তেজ হয়ে আসতে লাগলো। ভিড়ের মধ্যে একজন উদ্বিগ্ন কণ্ঠে বলল, অতিরিক্ত মানসিক ধাক্কা পাইছে, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া দরকার। নিভ্রাণের বুক ধকধক করছে। কয়েক মিনিট আগেও যে মেয়েটার সঙ্গে তর্ক করছিল, এখন তাকে এভাবে নিথর পড়ে থাকতে দেখে নিচের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে দুহাতে মিষ্টিকে তুলে নিল। সবাই সরে দাঁড়ান। গ্রামের কয়েকজন যুবক দ্রুত একটা ভ্যানের ব্যবস্থা করলো। কাঁচা রাস্তা পেরিয়ে ভ্যান ছুটলো পাকা সড়কের দিকে। নিভ্রাণ পুরো পথ জুড়ে মিষ্টির হাত শক্ত করে ধরে রইল। মিষ্টি, প্লিজ চোখ খোলো, আমার দিকে একবার তাকাও। কোনো সাড়া নেই। পাকা রাস্তায় পৌঁছাতেই ভাগ্যক্রমে একটি অ্যাম্বুলেন্স ফিরছিল। গ্রামের লোকজন হাত তুলে সেটি থামালো। মুহূর্তের মধ্যে মিষ্টিকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স শহরের হাসপাতালের দিকে ছুটে চলল। নিভ্রাণ বারবার মিষ্টির নাম ধরে ডাকছে। হাসপাতালে পৌঁছাতে জরুরি বিভাগের চিকিৎসকরা দ্রুত মিষ্টিকে ভেতরে নিয়ে গেলেন। কয়েক মিনিট পর একজন চিকিৎসক বাইরে এসে গম্ভীর মুখে বললেন, রোগীর অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে।
হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। কিছু জরুরি পরীক্ষা করতে হবে। নিভ্রানের করিডোরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু অপারেশন থিয়েটারে লাল বাতিটার দিকে তাকিয়ে রইল। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। 1 ঘন্টা যেন 1 বছরের সমান দীর্ঘ মনে হচ্ছিল নিভ্রানের কাছে। করিডোরে পায়চারি করতে করতে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বারবার দরজার দিকে তাকাচ্ছে। অবশেষে অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল। দরজা খুলে একজন নিউরোলজিস্ট বাইরে এলেন। নিভ্রান দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, ও কেমন আছে? ডাক্তার হাতে থাকা রিপোর্টের দিকে একবার তাকিয়ে বললেন, রোগীর ব্রেনে রক্ত চলাচলে সাময়িক সমস্যা হয়েছে। মানসিক চাপের সঙ্গে অন্য কোনো শারীরিক কারণও থাকতে পারে। আপাতত আমরা তাকে স্থিতিশীল করেছি, তবে আগামী 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। কথাটা শুনেই নিভ্রান বলল, ও বিপদমুক্ত তো? এখনই সেটা নিশ্চিত করে বলা যাবে না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ডাক্তার চলে যেতেই নিভ্রান বেঞ্চে বসে পড়ল। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কিছুক্ষণ পর একজন নার্স এসে বললেন, রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। একজন শুধু দূর থেকে 5 মিনিট দেখতে পারবেন। নিভ্রান ধীরে ধীরে আইসিইউর সামনে গিয়ে কাচের জানালার ওপাশে তাকালো। সাদা বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছে মিষ্টি। মাথার পাশে মনিটর, হাতে স্যালাইন, নাকে অক্সিজেনের নল চলছে। ঠিক তখনই নিভ্রানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আদিল। নিভ্রান কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে থেকে রিসিভ করলো। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, নিভ্রান, তুই কোথায়? কাল রাত থেকে তোর কোনো খোঁজ নেই, ফোনও বন্ধ ছিল। আমরা সবাই পাগলের মতো খুঁজতেছি। নিভ্রান কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, দোস্ত, আমি হাসপাতালে আছি। কাল ফোনে চার্জ ছিল না। হাসপাতালে? কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই, কিন্তু একটা মেয়ে খুব অসুস্থ। মেয়ে? কোন মেয়ে? প্রশ্নটা শুনে নিভ্রান থমকে গেল। সে কি বলবে? বলবে যে কয়েক ঘন্টা আগেই সেই মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, তার বিয়ে করা বউ হাসপাতালে। সে জবাব দেওয়ার আগেই আদিল বলল, কি মেয়ে নিয়ে ভেগে গেছো বন্ধু? বাহ। আর হোস্টেলের আমরা সব বন্ধুরা মিলে তোমাকে কুত্তা পাগলের মতো খুঁজতেছি। এখন মাইয়ার কি হয়েছে ওইটা বল। নিভ্রান স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, সব ঘটনা পরে খুলে বলবো। এই বলে কল কেটে দিল। তার এখন কথা বলতে মোটেও ইচ্ছা করছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে আসছে না তার। পুরো একটা দিন কেটে গেছে। এই 24 ঘন্টায় নিভ্রান হাসপাতালের করিডোরেই ছাড়েনি। 1 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া তার পেটে আর কিছুই পড়েনি। চোখ দুটো লাল হয়ে গেছে। সারা রাত একটুও ঘুম হয়নি। প্রতি আধা ঘন্টা পর পর সে আইসিইউর কাচের সামনে গিয়ে দাঁড়াতো। দূর থেকে একবার মিষ্টিকে দেখে আবার চুপচাপ বেঞ্চে এসে বসে পড়তো। একজন নার্স এগিয়ে এসে বললেন, রোগীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, জ্ঞান ফেরার লক্ষণ দেখা যাচ্ছে। কথাটা শুনেই নিভ্রানের মুখে 24 ঘন্টা পর প্রথমবারের মতো স্বস্তির ছাপ ফুটে উঠল। আমি আমি কি একবার দেখতে পারবো? ডাক্তার রাউন্ড শেষ করলে দেখতে পারবেন। আরো প্রায় 40 মিনিট অপেক্ষার পর আইসিইউ দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। রোগীর জ্ঞান ফিরেছে, তবে এখনো খুব দুর্বল। বেশি কথা বলা যাবে না। 10 মিনিটের জন্য একজন দেখা করতে পারবেন। নিভ্রান ধীরে ধীরে কেবিনে ঢুকলো। মিষ্টি চোখ খুলে ছাদের দিকে তাকিয়ে আছে, মুখটা ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। দরজা খোলার শব্দে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে। নিভ্রানকে দেখে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মিষ্টির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। মিষ্টির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমার জীবনটা শেষ হয়ে গেল। নিভ্রান ধীরে ধীরে বলল, তোমার কিছুই শেষ হয় নাই। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর যা করার আমরা একসাথে সিদ্ধান্ত নেব। মিষ্টি দুর্বল গলায় হেসে ফেলল। একসাথে? হ্যাঁ, এই সমস্যার জন্য তুমি একা দায়ী না, আমিও সমান দায়ী। তাই পালিয়ে যাব না। মিষ্টি চোখের পানি মুছে নিয়ে বলল, আমি বিবাহিত। বিবাহিত বললেও ভুল, কারণ আমি তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে এসেছি গতকাল রাতে। আপনি জানেন, তাকে আমি আমার প্রিয় ফুফাতো বোনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছি। আপনি না জেনে আমার মতো একটা মেয়েকে বিয়ে করে ফেললেন। অবশ্য করতেন বা কি আর তো কোনো উপায় ছিল না। নিভ্রান থম মেরে গেল। কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না। এর মধ্যে নার্স এসে তাকে যাওয়ার তাগাদা দিল। সেও নিশ্চুপভাবে বেরিয়ে গেল। আরো একটা দিন কেটে গেল।
মিষ্টি কোনোভাবেই আর হাসপাতালে থাকতে যাচ্ছে না। সে বাড়ি চলে যাবে বলে জিদ করতে লাগলো। তাতে হার মেনে নিভ্রান ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার আবারও প্রয়োজনীয় কিছু পরীক্ষা করে রিপোর্ট দেখলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, রোগী এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। সময় মতো ওষুধ খাবেন। কোনো রকম মানসিক চাপ নেওয়া যাবে না। মিষ্টি মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর হাসপাতালের সব কাজ শেষ করে নিভ্রান বিল পরিশোধ করলো। হাসপাতালের গেট দিয়ে বের হওয়ার সময় মিষ্টি ধীরে ধীরে হাঁটছে। শরীর এখনো খুব দুর্বল। হঠাৎ তার পা হড়কে যেতেই নিভ্রান দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। সাবধানে। মিষ্টি হাতটা সরিয়ে নিতে চাইল। আমি পারবো। নিভ্রান আর জোর করলো না, শুধু তার হাঁটার গতির সঙ্গে নিজের গতি মিলিয়ে পাশে পাশে হাঁটতে লাগলো। হাসপাতালের বাইরে এসে কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। নিভ্রান ধীরে বলল, এখন কোথায় যাবেন? মিষ্টি অনেকক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, বাবার বাড়ি। মিষ্টি কথা শেষ করতে দুজনের মাঝখানে আমার নীরবতা নেমে এলো। নিভ্রান দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি তোমাকে তোমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে চলে যাব। মিষ্টি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা রিকশার দিকে এগিয়ে গেল। মিষ্টি রিকশাওয়ালাকে ঠিকানা বুঝিয়ে দিল। তারপর নিজেও উঠে বসলো। তার পাশে নিভ্রানও উঠে বসলো। পুরো রাস্তা জুড়ে দুজনের কারো মুখে কোনো কথা নেই, শুধু রিকশার চাকার শব্দ। প্রায় 40 মিনিট পর রিকশা এসে থামলো একটা একতলা বাড়ির সামনে। গেটের ওপর বড় করে লেখা, হাজী আব্দুল কাদের ভিলা। রিকশা থামতেই মিষ্টির বুকটা কেঁপে উঠল। তার সৎ মা তাকে দেখে কেমন ব্যবহার করবে তা সে নিজেও জানে না। এখন তো নিশ্চয়ই বাবাও বাসায় নেই, কারণ সে এখন কাজে। তার সৎ মা যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়, এসব ভাবতে ভাবতে কিছুটা এগিয়ে গিয়ে কাপা হাতে গেট ঠেলে ভেতরে ঢুকলো। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে এক মধ্যবয়সী মহিলা, অর্থাৎ মিষ্টির সৎ মা তানিয়া দরজা খুললেন। দরজা খুলে মিষ্টিকে দেখতেই সে ওড়নার ওপর দিয়ে চুলের মুঠি চেপে ধরল। তোর জামাই তালাকনামা পাঠাইছে। কি রে, কি করেছিস তুই যে কয়েক মাসের মধ্যে তোর জামাই তালাক দেয়? দরজার সামনে দাঁড়িয়ে থাকা মিষ্টি কোনো প্রতিবাদ করলো না। মাথাটা আরো নিচু হয়ে গেল। সৎ মায়ের হাতের টানে তার চুল এলোমেলো হয়ে গেছে। চোখের কোণে জমে থাকা পানি এবার গড়িয়ে পড়ল। চুপ করে আছিস কেন? মুখে তালা লাগছে নাকি? রাগে ফুঁসতে ফুঁসতে থাপ্পড় দিতে গেলেন তিনি, কিন্তু তার আগে নিভ্রান এসে হাতটা ধরে ফেলল। মহিলা কটমট করে তাকালেন। তুই কে? তোর এত সাহস? আমার হাত ধরার সাহস পাস কই থেকে? নিভ্রান কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, যার গায়ে হাত তুলছেন তার স্বামী। নিভ্রানের কথা শুনে মহিলা ভ্রু কুঁচকে বললেন, কি বললি? স্বামী মানে? নিভ্রান শান্ত গলায় বলল, জি, আজ থেকে ওর অতীত নিয়ে আর কাউকে কিছু বলতে হবে না। ও এখন আমার দায়িত্ব, আর আমার বউ আমি নিয়ে যাব। মিষ্টি বিস্ময়ে নিভ্রানের দিকে তাকিয়ে রইল। মহিলা ঠোঁট বাঁকিয়ে বললেন, বাহ, এক জামাই তালাক দিছে, আরেক জামাই সঙ্গে সঙ্গে হাজির। লজ্জা শরম কিচ্ছু নাই? আপনার লজ্জা শরম কিছু নাই? এত বড় মেয়ের গায়ে হাত তোলেন। নিভ্রান আর কোনো কথা বলতে না দিয়ে মহিলার হাত থেকে ডিভোর্স পেপার কেড়ে নিয়ে মিষ্টিকে বলল, সাইন করতে। মিষ্টি বিনা বাক্য ব্যয় করে সাইন করে দিল। মিষ্টির সাইন করা হতেই নিভ্রান কলম তার হাত থেকে নিয়ে একটা সাদা কাগজে মিষ্টির প্রাক্তন হাজব্যান্ডের উদ্দেশ্যে লিখে দিল, ঘরের বিরিয়ানি রেখে পান্তা ভাত খাওয়ার এত শখ তোর? জাগা, তুই পান্তা ভাত খা, আমি বিরিয়ানি খাই। এত ভালো মানের বিরিয়ানি রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। আরেকটা কথা, দোয়া করি তোর এলইডি বাতি দিয়া যাতে আর বংশের বাতি না জ্বালাইতে পারস। আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, এ অধমের দোয়া কবুল করো। নিভ্রান কাগজটা ভাঁজ করে ডিভোর্স পেপারের সঙ্গে গুজে দিল। তারপর ঠান্ডা চোখে তাকিয়ে বলল, যে মানুষ নিজের স্ত্রীর মূল্য বোঝে না, তার জন্য এই কয়েকটা লাইনই যথেষ্ট। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। মিষ্টি অবাক হয়ে নিভ্রানের দিকে তাকিয়ে রইল। তা দেখে নিভ্রান হাসি দিয়ে বলল, ব্যাগ ওঠাও আর চলো, তোমাকে শান্তির দুনিয়ায় ঘুরিয়ে নিয়ে আসি। তা শুনে মিষ্টির সৎ মা বলল, যা যা, জাহান্নামে যা, একটা আযাব আমাদের উপর। এতক্ষণ মিষ্টি ভেবেছিল নিভ্রান তাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এইসব কথা বলল। যখন দেখলো সে তাকে নিয়ে যাওয়ার কথা বলছে, তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পাগল, আপনি আমাকে নিয়ে কেন আসলেন?
আমি যাব কোথায় এখন? মিষ্টির কথায় নিভ্রাণ অলস ভঙ্গিতে বলল, কেন আমার বাসায়? মানেটা কি? আমি কিন্তু আপনাকে স্বামী হিসেবে মানি না। নিভ্রাণ নাক কুঁচকে বলল, এহ, আইসে, হ্যাঁ আমি মনে হয় বউ বলে মানি। ঢং দেখো শরীর। বুড়ি মহিলা, আমার বাসায় থাকো কয়েক মাস, তারপর কোনো একটা ব্যবস্থা করে চলে যেও। অ্যাজ এ ফ্রেন্ড আমার বাসায় থাকো। মিষ্টি নিভ্রাণের পায়ে জোরে একটা লাথি মেরে বলল, আমি বুড়ি মহিলা তাই না? নিভ্রাণ ব্যথা পেয়ে চিৎকার করে বলল, তুমি আমার 1 বছরের বড়, সেই হিসেবে বুড়ি মহিলা? মিষ্টি রাগে ফুঁসতে ফুঁসতে দুহাত কোমরে রেখে বলল, 1 বছরের বড় হলেই কেউ বুড়ি হয়ে যায় নাকি? আপনার মাথায় সত্যিই গোবর ভরা। নিভ্রাণ পা চেপে ধরে মুখ কুঁচকে বলল, গোবর না, ব্রেন। এই ব্রেন দিয়েই তো তোমাকে ওই কুচুটে মহিলার হাত থেকে বাঁচিয়ে আনলাম। ঘোড়ার ডিম বাঁচাইলেন নাকি ফাঁসাইলেন? চুপ বেডি, চলো আমার সাথে। নিভ্রাণদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে গেল। চারপাশে তখন গভীর নীরবতা। যেহেতু গ্রাম, তাই এই সময়টা তাদের কাছে গভীর রাতের মতো। কাঁচা রাস্তার দুপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, তার ওপর হালকা কুয়াশার আস্তরণ। দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া, আর বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শো শো শব্দ পুরো পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলেছে। নিভ্রাণ ভয় না পেলেও মিষ্টি খুব ভয় পাচ্ছে। সে নিভ্রাণের কাছে চেপে তার শার্টের হাতা চেপে ধরে আছে। তা দেখে নিভ্রাণ বলল, ছি ভাই, তুমি আমার ইজ্জত ধরে টান দিতেছো কেন? শার্ট ছাইড়া দাও। এই রাত বিরাতে একটা ছেলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা মানায় না। মিষ্টি কটমটিয়ে বলল, একেবারে বেশি কথা বলবেন না। এত রাতে এই ভয়ানক জায়গায়, ই আল্লাহ, এইবারের মতো বাঁচাই দিও। আপনার বাসায় থেকে কাউরে নিতে আসতে তো বলতে পারতেন। নিভ্রাণ বোকা বোকা হাসি দিয়ে বলল, আরে না, তাদের বলে সারপ্রাইজ কিভাবে থাকবে? এই যে তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছি, এটা দেখে কয়েকজন হার্ট অ্যাটাক করার মতো শক খাবে, তখন সেই না মজা লাগবে। এর মধ্যে একটা কালো কুকুর খেউ খেউ করে উঠল। মূলত নিভ্রাণ কথার মাঝে ঘুমন্ত কুকুরের লেজে পাড়া দিয়ে দিয়েছে। কালো কুকুরটার হঠাৎ বিকট চিৎকারে রাতের নিস্তব্ধতা মুহূর্তেই ভেঙে গেল। ঘেউ, ঘেউ, ঘেউ। মিষ্টি ভয় পেয়ে চিৎকার করে উঠল। আ সে না বুঝে দুহাতে নিভ্রাণের বাহু শক্ত করে জড়িয়ে ধরল। নিভ্রাণ নিচের দিকে তাকিয়ে কপালে হাত ঠুকলো। ইন্নালিল্লাহ, আমি তো শুধু ভুল করে লেজে পা দিছি। এ দেখি পুরো ইউনিয়ন পরিষদকে খবর দিয়ে দিল। কুকুরটা আরো জোরে ডাকতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে আশপাশ থেকে একটার পর একটা কুকুর বেরিয়ে এলো। ঘেউ, ঘেউ। দেখতে দেখতে 7-8টা কুকুর তাদের চারপাশে জড়ো হয়ে গেল। মিষ্টির মুখ ফ্যাকাশে। আপনি কিছু করেন। নিভ্রাণ গম্ভীর মুখে কুকুরগুলোর দিকে তাকিয়ে বলল, ভাইয়েরা, ভুল হইছে, আলোচনা করে সমাধান করি। একটা মোটা বাদামি কুকুর দাঁত বের করে আরো এক কদম এগিয়ে এলো। ঘর। নিভ্রাণ ঢোক গিলে বলল, আচ্ছা, মনে হয় আলোচনা সফল হলো না। এখন এখন একটাই রাস্তা। কি? নিভ্রাণ মিষ্টির দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার দিল। দৌড় বলেই সে এমন জোরে ছুটল যে মিষ্টি বাধ্য হয়ে তার পেছনে দৌড় দিল। পেছন থেকে পুরো কুকুরের দলও তেড়ে এলো। মিষ্টি হাঁপাতে হাঁপাতে বলল, আপনার জন্যই সব হয়েছে। আমি কি জানতাম ওর লেজ এত লম্বা? এখন এসব বলবেন না। কাঁচা রাস্তা ধরে দুজন প্রাণপণে দৌড়াতে লাগলো। মিষ্টি কয়েকবার হোঁচট খেতে খেতে কোনো রকমে নিজেকে সামলে নিল। হঠাৎ সামনে একটা ছোট বাঁশের সাঁকো পড়ল। নিভ্রাণ এক লাফে সাঁকো পার হয়ে গেল। পেছন ফিরে চিৎকার করলো, লাফ দাও। মিষ্টি চোখ বন্ধ করে লাফ দিল। ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু নিভ্রাণ দ্রুত তার হাত ধরে টেনে তুলল। কুকুরগুলো সাঁকোর ওপারে এসে কিছুক্ষণ ঘেউ ঘেউ করতে লাগলো। দু একটা পার হওয়ার চেষ্টা করলো, দুলতে থাকা সাঁকো দেখে থেমে গেল। দুজনে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। মিষ্টি রাগে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার গ্রামে আসার প্রথম উপহার কুকুরের তাড়া। নিভ্রাণ বুক চিতিয়ে বলল, এটা আমাদের গ্রামের সিকিউরিটি চেক। যাদের পছন্দ করে না শুধু তাদেরই তাড়া দেয়। মিষ্টি চোখ বড় বড় করে তাকালো। মানে? তাহলে তা আমাকে পছন্দ করে নাই। নিভ্রাণ একগাল হেসে মাথা নেড়ে বলল, তোমার সাথে আমারও। ওরা আমাকে অনেক দিন পর দেখছে, অভিমান করছে বুঝলা। ও, তাই নাকি? অভিমান প্রকাশ করার জন্য কামড়ে দেওয়ার প্ল্যান করছিল? ভালোবাসার বহিঃপ্রকাশ।
চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, পাশে বাঁশঝাড়। মিষ্টি ঝগড়া করতে করতে পাশে তাকাইতেই লক্ষ্য করলো কয়েক জোড়া চোখ জ্বলজ্বল করছে। তা দেখে চিৎকার দিয়ে নিভ্রানকে জড়িয়ে ধরল। নিভ্রান প্রথমে কিছুই বুঝতে পারল না। হঠাৎ এমন ভাবে জড়িয়ে ধরে সে কয়েক সেকেন্ড পুরো থমকে গেল। আরে কি হয়েছে? মিষ্টি কাঁপা গলায় বলল। ও ওইদিকে চোখ, অনেকগুলো চোখ। নিভ্রান বাঁশঝাড়ের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। আচ্ছা, তুমি আমার আর একটু শক্ত করে ধরো তো। মিষ্টি কিছু না বুঝে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি সিরিয়াস, আপনি হাসছেন কেন? নিভ্রান মৃদু হেসে বলল, কারণ ওগুলো ভূত না। তাহলে? আগে আমার ঠোঁটে একটা ভিজা চুমু খাও, তাহলে বলবো। মিষ্টি ধাক্কা মেরে নিভ্রানকে সরিয়ে দিল। নিভ্রান হাসতে লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা জংলি বিড়াল। মিষ্টি কোমরে হাত রেখে বলল, তা তো বুঝলাম, কিন্তু ভিজা চুমু? নিভ্রান মাথা চুলকে বলল, এ মানে লিপ কিস। মিষ্টি নিজের পায়ের জুতা খুলে নিভ্রানকে মারতে গেল। তা দেখে নিভ্রান দৌড় দিল। নিভ্রান সামনে, মিষ্টি হাতে জুতা নিয়ে পেছনে। এই দাঁড়ান, আজকে আপনাকে আমি ছাড়বো না। আরে বুড়ি মহিলা, জুতা দিয়ে মানুষ মারে নাকি? আর একবার বুড়ি বলে মাথা ফাটিয়ে দেব। নিভ্রান হেসে হেসে দৌড়াতে লাগলো। কয়েক কদম পর হঠাৎ কাঁচা রাস্তার কাদায় পা পিছলে ধপাস করে পড়ে গেল। সে সোজা বসে পড়ল কাদার মধ্যে। মিষ্টি দৌড়ে এসে সামনে দাঁড়াতেই দৃশ্যটা দেখে আর রাগ ধরে রাখতে পারল না। মুখ চেপে ধরে হেসে উঠল। হা হা হা, এই হলো আপনার বীরত্ব? নিভ্রান কাদা মাখা মুখে গম্ভীর ভাব ধরে বলল, আমি ইচ্ছা করেই পড়ছি। কেন? গ্রামের মাটি কতটা নরম আছে সেটা পরীক্ষা করতেছিলাম। মিষ্টি আবারও হেসে উঠল। আপনার মতো আজব মানুষ আমি জীবনে দেখি নাই। নিভ্রান উঠে দাঁড়িয়ে জামা থেকে কাদা ঝাড়তে ঝাড়তে বলল, আজব না, মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, মানুষকে বিরক্ত করা এই একটা ট্যালেন্ট আছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমি প্রশংসা করি নাই, তুমি মনে মনে করছো। আল্লাহ, এই লোকের চিকিৎসা দরকার। নিভ্রান নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রেখে বলল, আমার চিকিৎসা একটাই। কি? বললে মারবা? বলুম না, চলো, আর অল্প রাস্তা আছে। কিছুক্ষণ পর নিভ্রান বলল, দেয়াল টপকাইতে হইব, পারবা? মিষ্টি অবাক কণ্ঠে বলল, মানে? মানে হইল এই দেয়াল পার হইলেই আমাদের বাড়ি। সোজা রাস্তা নাই নাকি? আছে, তবে এখন এত রাতে সবাইকে সারপ্রাইজ দেওয়া ঠিক হবে না। নিভ্রান দেয়ালের গায়ে হাত রেখে এক লাফে উপরে উঠে বসলো। তারপর নিচে হাত বাড়িয়ে দিল। অনেক ইতস্তত করার পর মিষ্টিও কোনো রকমে দেয়ালের উপর উঠল, কিন্তু ওপাশে নামার সময় তার পা পিছলে গেল। দুজনেই ভারসাম্য হারিয়ে ঘাসের ওপর গড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। মিষ্টির ওপর নিভ্রান পড়েছে। মিষ্টির ওড়না সরে যাওয়ায় চাঁদের আলোয় ফর্সা গলাটা দেখা যাচ্ছে। নিভ্রান সেদিকে তাকিয়ে ঢোক গিলল। মিষ্টি আওয়াজ করার আগে নিভ্রান হাত দিয়ে তার মুখ চেপে ধরে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে এক হাত মিষ্টির মুখ চেপে রাখা অবস্থায় আর এক হাতে মাটিতে ভর দিয়ে মিষ্টির গলায় মুখ ডুবিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে মিষ্টি কিছু বুঝতেই পারল না। যখন বুঝতে পারলো তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। মিষ্টির মোস্টামুষ্টিতে নিভ্রান বিরক্ত হয়ে ঘাড়ে কামড় বসিয়ে দিল। সে পুরো দিন দুনিয়া ভুলেই বসেছে। মিষ্টির মুখে চেপে রাখা হাতটা সরিয়ে ঠোঁটে ঠোঁট বসাতে নিলেই মিষ্টি কোনো মতে নিভ্রানকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দ্রুত উঠে বসে নিজের ওড়না ঠিক করলো। নিভ্রান হুঁশে আসতেই মিষ্টির দিকে তাকিয়ে বলল, এ মানে সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর একটু পরেই ধাক্কাটা না হয় মারতা, একটা ভিজা চুমু না হয় খাইতেই দিতা। মিষ্টি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। নির্লজ্জ বেহায়া লোক, আমি এখনই বাসায় চলে যাব। এই বলে মিষ্টি চিৎকার করতে লাগলো। নিভ্রান দ্রুত তার মুখ চেপে ধরল। মিষ্টিকে চুপ করাতে তার কানে কানে বলল, আরেকটা চিৎকার করলে খোলা আকাশের নিচে মধু চন্দ্রিমা সেরে ফেলবো। দলিল করা বউ কিন্তু তুমি আমার। মানহানির মামলাও করতে পারবা না। বললাম তো নিজের ওপর কন্ট্রোল ছিল না। সরি, আর হবে না এমন। এবার চলো, আমার অনেক ঘুম আসতেছে। সকালে উঠে আবার সারপ্রাইজ খেলা খেলতে হবে। নিভ্রান কোনো রকম মিষ্টিকে নিয়ে বাসার ভিতরে ঢুকলো।
পা টিপে টিপে দুজনে হাঁটতে লাগলো। নিজের ঘরের সামনে এসে দেখলো দরজা তালা মারা। তা দেখে কপালে হাত রেখে নিভ্রান বলল, এত রাস্তা পার করে আইসা দেখি মেইন দরজায় লক। হায় আল্লাহ! এই একটা গান মনে পড়ছে মিষ্টির উদ্দেশ্যে বলল, শোনাই তোমাকে। মিষ্টি কিছু বলার আগে নিভ্রান বলল, হায় আল্লাহ, হায় আল্লাহ, করবো কি যে হায়, এ মেয়ের মনটা পাওয়া। ভুলে গেছি, লিরিক্সকে ভুল বললাম। মিষ্টি কথা বলল না, বিরক্ত চোখে নিভ্রানের দিকে তাকিয়ে রইল। মিষ্টির রাগ বুঝতে পেরে নিভ্রান দ্রুত ঠোঁটে আঙুল দিয়ে চাবির খোঁজে গেল। মিষ্টিও তার পিছন পিছন গেল। নিভ্রান সোজা আয়না বেগম অর্থাৎ তার দাদের ঘরে গেলেন। মিষ্টি বাহিরে দাঁড়িয়ে রইল। যেহেতু নিভ্রান জানে চাবি কোথায়, তাই সে খুব দ্রুত চাবিটা পেয়ে গেল। চাবি হাতে ঘুমন্ত আয়না বেগমের উদ্দেশ্যে বললেন, মাফ করো দাদিজান, আমি তোমাকে না বলে চাবি নিয়ে গেলাম। এই বলে সে বেরিয়ে এলো। নিজের ঘরের দরজা খুলে মিষ্টিকে নিয়ে ভিতরে ঢুকলো। মিষ্টি যেই না ঘরের বাতি জ্বালাতে গেল, খপ করে তার হাতটা ধরে ফেললো নিভ্রান। লাইট জ্বালায়ও না, বাড়ির সবাই বুঝে ফেলবে। মিষ্টি ভ্রু উঁচু করে বলল, আমি লাইট না জ্বালিয়ে কোনো মতে এই ঘরে ঘুমাবো না, তাও আবার আপনার সাথে। আর কিছু করুম না বোন, পাক্কা, ওইটা ভুলে হয়ে গেছে। আচ্ছা, আপনি কই ঘুমাবেন? কেন, বিছানায়? মানে তাহলে আমি কই ঘুমাবো? নিভ্রান অলস ভঙ্গিতে বলল, কেন, বিছানায় ঘুমাবে? মিষ্টি কয়েক কদম এগিয়ে এসে বলল, তারপর আবার চান্স নেওয়ার চেষ্টা করবেন তাই না? আরে না রে বোন, কয়বার কইলাম, আর ধারে কাছেও চাপুম না। মাঝখানে বালিশ খাতা দিয়ে নিস অনেকটি, আর নিচে ঘুমানো যাবে না। কখন তেলাপোকা টিকটিকি এসে অ্যাটাক করে দেয় বলা তো যায় না। নিভ্রানের কথা শুনে মিষ্টি হার মানল। সে মোবাইলের ফ্ল্যাশের আলোয় বিছানার মাঝে কোলবালিশ দিয়ে দিল। কি এক মহা যন্ত্রণায় পড়েছে সে। এখন মনে হচ্ছে এখানে আসাটাই ভুল ছিল। কেন যে আসতে গেল? এসব ভাবতে ভাবতে সে ফ্রেশ না হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। অন্যদিকে নিভ্রানেরও একই অবস্থা। সেও ফ্রেশ না হয়ে বিছানার অপর প্রান্তে নোংরা জামা কাপড় নিয়ে শুয়ে পড়ল। নিভ্রান ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠতেই দেখল মিষ্টি নেই। সে দ্রুত ফ্রেশ হয়ে গায়ে গ্রে কালারের একটা টি শার্ট পরে চলে গেল। হঠাৎ তার চোখে পড়ল বাড়ির মহিলা সমাজের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে মিষ্টি। নিভ্রান ধীর পায়ে এগিয়ে এসে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। চারপাশের গাছগাছালি থেকে পাখির কলকাকলি ভেসে আসছে। আদিম গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে তাদের আদি পুরুষদের তৈরি জমিদার বাড়ি। চুন সুরকির দেয়াল আর পলেস্তারা খসে পড়া প্রাচীন স্তম্ভগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শান বাঁধানো পুকুরের এক কোণে বসেছে বাড়ির অন্দরমহলের নারীদের আসর। শীতল পাটি বিছিয়ে সেখানে বসে আছে নিভ্রানের দাদি আয়না বেগম। তার পাশে চাচি আর চাচাতো বোনেরা। আর ঠিক তাদের মাঝখানে বেশ জাঁকিয়ে বসে আছে মিষ্টি। সে খুব মনোযোগ দিয়ে আয়না বেগমের পুরনো গল্প শুনছে আর অনর্গল হাসছে। তার সে হাসির শব্দে নিভ্রান অবাক হয়ে তাকিয়ে আছে। সকালের রোদে মিষ্টির মুখটা মায়াবী দেখাচ্ছে। নিভ্রান মাথা চুলকে এগিয়ে এসে বলল, ভাবলাম তোমাদের নতুন বউ দেখে সারপ্রাইজ দিব, কিন্তু তোমরা দেখি আমাকে সারপ্রাইজ করে দিলে। তার কথা শুনে সবাই তার দিকে তাকালো। আয়না বেগম উঠে তার কান টেনে ধরল, তুই আমাদের না বলে এভাবে বিয়ে করে ফেলেছিস কোন সাহসে? শুধুমাত্র নাত বউটা এমন পরীর মতো ভদ্র আর শান্তশিষ্ট দেখে তোকে মাফ করে দিলাম, না হলে শাস্তি তুই হারে হারে পেতি। নিভ্রান বোকা বোকা হেসে বলল, আমি জানি দাদিজান, তুমি ওকে দেখে কিছুই বললে না, কিন্তু বাবা চাচা কই? ওনারা দেখেনি, দেখলে তো বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবে। তুমি একটু বুঝিয়ে বলো ওনাদের, প্লিজ দাদিজান। এই বলে নিভ্রান তাকে জড়িয়ে ধরল। আয়না বেগম নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা আর চাচাকে বোঝানোর দায়িত্ব আমার। তুই যে হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস, প্রথমে ওনারা একটু রাগ করবেন ঠিকই, কিন্তু মিষ্টির মতো এমন লক্ষ্মী মেয়েকে দেখলে ওনাদের সব রাগ পানি হয়ে যাবে। নাদের কথা শুনে নিভ্রানের বুক থেকে একটা মস্ত বড় পাথর নেমে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিষ্টির দিকে তাকালো। তার চাচাতো বোন আনহা ফোরন কেটে বলল, ভাইয়া, তুমি তো ভাবছিলে নতুন ভাবিকে লুকিয়ে রেখে সারপ্রাইজ দেবে, কিন্তু ভাবি তো আমাদের সাথে এসে এমন ভাবে মিশে গেছে যে মনেই হচ্ছে না সে এই বাড়িতে প্রথম এসেছে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল মুনিয়া। সে হাসিব তালুকদারের মেঝো কন্যা, অর্থাৎ
নিভ্রানের চাচার মেয়ে। সে ছোট থেকে নিভ্রানকে খুব পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। এখন যখন তার পছন্দের মানুষের পাশে অন্য একটা মেয়েকে দেখছে, এতে তার হাত পা অনবরত কাঁপছে। সে খুব চুপচাপ থাকা একটা মেয়ে, কাউকে নিজের অনুভূতির বর্ণনা করতে পারে না। হাসিব তালুকদারের 3 মেয়ে, বড় মেয়ে আমেনা, যে তার বিয়ের পরও স্বামী সহ তার বাবার বাড়ি থাকে, আর মেঝো মেয়ে মুনিয়া, ছোট মেয়ে আনহা, যে খুব চঞ্চল আর মিশুক একটা মেয়ে। মুনিয়ার বুকের ভেতরটা তখন তীব্র এক যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। বারান্দার রেলিংটা সে শক্ত করে ধরে রইল, যেন ছেড়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়বে। শুভ্র পাঞ্জাবি পরিহিত, কাঁধে কালো শাল জড়ানো আসাদ তালুকদার ও হাসিব তালুকদার বাড়ির দিকে এগিয়ে আসছেন। 2 হাত পিঠের পেছনে বেঁধে গম্ভীর ভঙ্গিতে তারা হেঁটে আসছেন। সকালের এই শান্ত প্রহরে হাঁটতে বের হওয়া তাদের দীর্ঘদিনের অভ্যাস। বাবার চাচাকে আসতে দেখে নিভ্রান মিষ্টির হাত টেনে বাড়ির ভিতরে যেতে যেতে দাদির উদ্দেশ্যে বলল, ওনাদের বুঝিয়ে বলার পর আমারে ডাক দিও। মূলত নিভ্রান তার বাবা চাচাকে খুবই ভয় পায়। তাদের সামনে উঁচু গলায় কথা বলার মতো তার সাহস এই পর্যন্ত হয়ে ওঠেনি। সে যতই দুষ্টু হোক না কেন, বাবা চাচার সামনে দুধে ধোয়া তুলসী পাতার ন্যায়। ঘরে আসতেই মিষ্টি নিভ্রানের হাতটা ছাড়িয়ে নিল। ভ্রু উঁচিয়ে বলল, হুটহাট হাত চেপে ধরবেন না, বেয়াদব লোক। নিভ্রান কিছুক্ষণ থতমত খেয়ে মিষ্টির দিকে তাকিয়ে রইল। তারপর নিজের ঘরের দরজাটা আলতো করে আটকে দিয়ে একগাল হেসে বলল, আরে, একটু আগেই তো দাদিজানের সামনে খুব শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে সেজে বসেছিলে, ঘরে আসতেই বাঘিনী হয়ে গেলে যে। আর তাছাড়া নিজের বিবাহিত স্ত্রীর হাত ধরেছি, এতে বেয়াদবির কি হলো? মিষ্টি 2 হাত কোমরে রেখে চোখ রাঙিয়ে বলল, বিবাহিত স্ত্রী হয়েছে পরিস্থিতির কারণে, সেটা ভুলে যাবেন না। আর বাইরে ওই যে দাদিজান, চাচিরা আমাকে অত ভালোবাসলেন, তারা যদি জানতে পারেন আমাদের কিভাবে বিয়ে হয়েছে আর আমার অতীত সম্পর্কে, তাহলে। নিভ্রান মিষ্টির মুখ চেপে ধরল, ভুলেও যাতে এসব কথা কেউ না জানে। অবশ্য তেমন সমস্যাও হবে না, আমার বাসার সবাই অনেক ভালো, দেখলেই তো। শুধু বাবা আর ছোট চাচা একটু রাগী, তবে তারাও ভালো, বাকিরাও সবাই ভালো। তোমাকে অনেক আদর যত্নে রাখবে, তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। মিষ্টি নিভ্রানের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে দিয়ে 1 পা পিছিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, আপনি যত সহজে বলছেন নিভ্রান, বিষয়টা আসলে তত সহজ নয়। একটা মিথ্যের ওপর ভর করে কতদিন এভাবে থাকা যায়? আমার খুব ভয় করছে। ঠিক তখনই ঘরের দরজায় মৃদু টোকা পড়ল। নিভ্রান দরজা খুলতেই দেখলো তার আনহা দাঁড়িয়ে আছে। আনহা একগাল হেসে মিষ্টির দিকে তাকিয়ে বলল, ভাবি, দাদিজান তোমাকে নিচে ডাকছেন, সকালের খাবারের সময় হয়েছে। নিভ্রানের শুকিয়ে যাওয়া মুখ দেখে আনহা হেসেই খুন। সে নিভ্রানকে খেপানোর সুরে বলল, কি ভাইয়া, এখন এই ভয় হাত পা কাঁপছে? দাদিজান বৈঠকখানায় বড় আব্বুদের সাথে কথা বলছেন, তুমি আপাতত ঘরেই থাকো, আমি ভাবিকে নিয়ে যাচ্ছি। মিষ্টি নিভ্রানের দিকে একবার তাকালো। নিভ্রান চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে বলল, যাও, কোনো চিন্তা করো না। মিষ্টি আনহার সাথে ঘর থেকে বের হয়ে নিচে নেমে গেল। কিন্তু তারা যখন দোতলার সিঁড়ি দিয়ে নামছিল, তখন বারান্দার অন্ধকার কোণ থেকে একটা জোড়া চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। সেটা মুনিয়া। মুনিয়ার ফর্সা মুখটা তখন যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে। সে এতক্ষণ নিজের ঘরে জানালার পর্দা ধরে দাঁড়িয়েছিল। সবকিছুই তার বুকে তীরের মতো বিচ্ছিল। মুনিয়া মনে মনে ভাবল, যে নিভ্রান ভাইয়াকে আমি ছোটবেলা থেকে মনে মনে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে এসেছি, সে অন্য কারোর হয়ে বাড়িতে ফিরে এলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তার চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। নিচে বৈঠকখানায় তখন গম্ভীর পরিবেশ। আসাদ তালুকদার এবং হাসিব তালুকদার সোফায় বসে আছেন। আসাদ তালুকদারের হাতে চায়ের কাপ, তিনি তার মুখাবয়বে তীব্র অসন্তোষ। আয়না বেগম তাদের সামনে বসে শান্ত গলায় কথা বলছেন। মিষ্টি বৈঠকখানায় প্রবেশ করতে আসাদ তালুকদার চায়ের কাপটা টেবিলে রাখলেন। তার গম্ভীর কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হলো, তাহলে এই আমাদের পুত্রবধূ, এইবারের একমাত্র ছেলের বউ। মিষ্টির বুকটা ধক করে উঠল। সে আমতা আমতা করে নিচু মাথায় গিয়ে আসাদ তালুকদার আর হাসিব তালুকদারের পায়ে হাত দিয়ে সালাম করলো।
হাসিব তালুকদার বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, নিভ্রান যা করেছে তা অত্যন্ত অন্যায়। আমাদের না জানিয়ে এভাবে বিয়ে করে ফেলা তালুকদার বাড়ির নিয়মে নেই। কিন্তু তিনি মিষ্টির দিকে তাকালেন, যার শান্ত আর ভীতু চেহারাটা দেখে যে কোনো কঠোর মানুষের মনও গলে যেতে বাধ্য। আয়না বেগম এবার শক্ত গলায় বললেন, আরে রাখ তোর নিয়ম। ছেলেটা একটা ভুল করেই ফেলেছে যখন, আর মেয়েটাও যখন আমাদের বাড়ির লক্ষ্মী, তখন আর এসব নিয়ে ঘাটাঘাটি করিস না আসাদ। আমি নিভ্রানকে মাফ করে দিয়েছি। মায়ের কথার ওপর কথা বলার সাহস আসাদ তালুকদারের নেই। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির দিকে তাকিয়ে সুর কিছুটা নরম করে বললেন, বড়দের দোয়া যখন পেয়েছ, তখন এই বাড়িতে তোমার অধিকার সবার আগে। সবার সাথে নাস্তা করে নাও। আর আনহা, তোর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। কতক্ষণ আর ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকবে? আনহা খিলখিল করে হেসে উঠে বলল, যাচ্ছি আব্বু। মিষ্টি আর আনহা যখন বৈঠকখানা থেকে বের হয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছিল, তখন মিষ্টির চোখ গেল সিঁড়ির দিকে। সেখানে নিভ্রান দেয়ালের আড়ালে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মিষ্টির সাথে চোখাচোখি হতেই নিভ্রান একটা বিজয়ের হাসি দিল এবং চোখের ইশারায় বোঝালো, দেখেছ, বলেছিলাম না দাদিজান সব সামলে নেবেন। কিছুক্ষণ পর নিভ্রান ড্রয়িং রুমে এসে বাবার সামনে অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়ালো। আসাদ তালুকদার তার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বিয়ে যখন করেই ফেলেছিস, তখন দায়িত্ব নিতে শেখ। আর হ্যাঁ, আজ বিকেলে গ্রামের মানুষদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা কর। তালুকদার বাড়ির বড় ছেলে বিয়ে করেছে, এটা যেন সবাই ধুমধাম করে জানতে পারে। নিভ্রান অবাক হয়ে বাবার দিকে তাকালো। সে ভেবেছিল হয়তো আজ কড়া শাসন জুটবে কপালে, কিন্তু পরিস্থিতি যে এত দ্রুত স্বাভাবিক হয়ে যাবে তা সে ভাবেনি। সে মাথা নেড়ে বলল, জি আচ্ছা আব্বু। এদিকে ডাইনিং টেবিলে সবার সাথে বসে নাস্তা করার সময় মিষ্টি লক্ষ্য করলো নিভ্রানের চাচাতো বোন মুনিয়া তার প্লেটের দিকে তাকিয়ে নিস্পৃহভাবে খাবারে হাত নাড়ছে। নাস্তা শেষ হতেই মিষ্টি মুনিয়ার দিকে এগিয়ে গেল। নরম গলায় বলল, মুনিয়া, তুমি কিছু খেলে না যে? শরীর খারাপ? মুনিয়া চমকে উঠে মিষ্টির দিকে তাকালো। না, আমার খিদে নেই, এই বলে সে দ্রুত স্থান ত্যাগ করে নিচের ঘরের দিকে চলে গেল। সকাল গড়িয়ে বিকেল হলো। নিভ্রান নাস্তার পর যে বের হয়েছে এখনো বাড়ি ফিরেনি। মিষ্টি একা একা বিরক্ত হয়ে কয়েকবার তাকে কলও করেছে, কিন্তু নিভ্রান রিসিভ করেনি। তাই সে মাথায় ওড়না টেনে একা একাই ঘর থেকে বের হলো, আশপাশটা ঘুরে দেখতে। এ সময় এসো এবারে নিয়ম কানুন, এবারের মানুষদের কথা বলার ধরন দেখলে অবাক হয় মিষ্টি। তার যেন এখনো কোনো জমিদারি আমলে রয়ে গেছে এমন ভাব। তবে ব্যাপারটা তার কাছে বেশ ভালোই লেগেছে। মানুষগুলো অনেক ভালো, এই বাড়িটাও খুব সুন্দর। এসব ভাবতে ভাবতে মিষ্টি ধীর পায়ে দোতলার দীর্ঘ বারান্দা ধরে হাঁটতে লাগলো। জমিদার বাড়ির এই অংশটা বেশ নিরিবিলি। দুপুরের কড়া রোদ পড়ে এখন বিকেলের নরম আলোয় চারপাশটা এক অসাধারণ রূপ নিয়েছে। চারপাশের পাখির কিচিরমিচির ডাক। মিষ্টি ফাটল ধরা রেলিং এ হাত রেখে নিচে বিশাল উঠানটার দিকে তাকালো। সেখানে বাড়ির কাজের লোকেরা মিলে মিষ্টি মুখের আয়োজনে ব্যস্ত। নিভ্রানের বাবা আর চাচা সেখানে দাঁড়িয়ে তদারকি করছেন। নিভ্রান যে কেন এখনো ফোন ধরছে না, এটা ভেবে মিষ্টির মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল। সেই বিশাল বাড়িতে নিজেকে একা লাগছিল। আনহাকে ডাকবে ভেবেছিল, তবে কি একটা মনে করে আর ডাকা হয়নি। হঠাৎ করে মিষ্টির মনে হলো পেছন থেকে কেউ অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। সে চমকে পেছনে তাকাতেই দেখলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মুনিয়া। মুনিয়ার পরনে একটা হালকা রঙের সুতির শাড়ি, চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। তার চোখ দুটো শুকনো এবং মুখটা অতিরিক্ত ফ্যাকাশে দেখাচ্ছে। মিষ্টি একটু হেসে বলল, মুনিয়া, তুমি এখানে একা দাঁড়িয়ে? দুপুরেও তো কিছু খেলে না, তোমার শরীর কি আসলেই খারাপ? মুনিয়া কোনো উত্তর দিল না। সে কয়েক পা এগিয়ে এসে মিষ্টির খুব কাছে দাঁড়ালো। সে দৃঢ় গলায় বলল, আপনি নিভ্রান ভাইয়াকে কতদিন ধরে চেনেন? মুনিয়ার আকস্মিক এই প্রশ্নে মিষ্টি কিছুটা থতমত খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, মানে? কেন বলো তো? মুনিয়া একটা তিক্ত হাসি হাসলো। সে রেলিং এর দিকে তাকিয়ে বলল, যে মানুষটাকে আমি ছোটবেলা থেকে এত ভালো করে চিনি, যার প্রতিটি অভ্যাস, প্রতিটি পছন্দ অপছন্দ আমার মুখস্থ, সে হুট করে একদিন শহর থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে আসবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি।
মিষ্টি হাসলো মুনিয়ার কথা ধাস না বুঝেই বলল, আরে তোমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে তো, আর আমার বাসা থেকেও বিয়ে ঠিক করে ফেলেছিল, তাই আমাকে বিয়ে করে নিয়ে আসলো। মুনিয়া কথা বাড়ালো না। সে কিছু না বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। মিষ্টি থেকে কিছুটা দূরে সরে গিয়ে বুকের ওপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিল। অপরিচিত কারোর সাথে কথা বলতে তার দম বন্ধ হয়ে আসে। কৌতূহল দমাতে না পেরে সে মিষ্টির সাথে নিজে থেকে কথা বলেছে। অন্যদিকে মিষ্টি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ফোনটা হাতে নিল। নিভ্রানকে আবারও কল করলো। আরো 2বার রিসিভ না করার পর অবশেষে তৃতীয়বারে ওপাশ থেকে হন্তদন্ত হয়ে নিভ্রান ফোনটা ধরলো। হ্যালো মিষ্টি, সরি রে বাবা, একদম সময় পাইনি, একটা জরুরি কাজে আটকে আছি, পরে কথা বলছি, ওকে টাটা, এই বলে কল কেটে দিল। মিষ্টি গজগজ করতে করতে রুমে চলে গেল। কেন জানি তার বিরক্ত লাগছে। এরকম কেন লাগছে? নিভ্রান থাকলেই বা কি, না থাকলেই বা কি? মিষ্টির মনে হতে লাগলো নিভ্রানের সাথে ঝগড়া করতে না পেরে সে খুবই অস্বস্তি বোধ করছে। নিজের কাজ শেষ করার পর বাসায় এসে গ্রামের সব লোককে মিষ্টিমুখ করানো শেষ করে প্রায় রাত 9টার দিকে ঘরে আসলো নিভ্রান। ঘরে আসতেই নিভ্রান দেখলো মিষ্টি বিছানায় হেলান দিয়ে বসে আছে। নিভ্রান ক্লান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, উফ, সারাটা দিন যে কি ধকল গেল। পুরো গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো কি মুখের কথা? বাবা আর ছোট চাচা তো তদারকি না করলে আমার জান শেষ হয়ে যেত। মিষ্টি তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে এসে নিভ্রানের সামনে দাঁড়িয়ে দুহাত কোমরে রাখলো। চোখ দুটো বড় বড় করে বলল, দিনভর ফোন ধরেননি কেন শুনি? আমি এখানে একা একা বোর হচ্ছিলাম, আর আপনি দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। জরুরি কাজ মানে কি? একটা ফোন রিসিভ করতে কতক্ষণ লাগে? নিভ্রান মিষ্টির এমন রণচণ্ডী রূপ দেখে একটু ভরকে গেল। তবে পরক্ষণে তার ঠোঁটে একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। সে এক পা এগিয়ে এসে নিচু গলায় বলল, কি ব্যাপার, ফোন না ধরা এত রাগ? বিরিয়ানি কি তবে এই খড়খড়ে স্বভাবের বরের প্রেমে পড়ে গেল নাকি? একদম ফালতু কথা বলবেন না। মিষ্টি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আপনার প্রেমে পড়তে যাব কোন দুঃখে? আমি আসলে আসলে আপনার চাচাতো বোন মুনিয়া আজ আমাকে অদ্ভুত সব প্রশ্ন করছিল, তাই করেছিলাম। নিভ্রানের একটা চেয়ার টেনে বসে বলল, মুনিয়া? ও কি বলেছে? ও বলছিল যে আপনাকেও ছোটবেলা থেকে খুব ভালো করে চেনে, আপনার সব স্বভাব জানে, আর আপনি হুট করে শহর থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করে আনবেন সেটাও ভাবেনি। আমি পরিস্থিতি সামাল দিতে বলেছি যে আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমার বাসায় বিয়ে ঠিক করে ফেলায় আমাকে বিয়ে করে আপনি নিয়ে এসেছেন, কিন্তু মেয়েটার চোখের ভাষা ভালো ঠেকেনি। কেমন যেন একটা লাগলো। নিভ্রান বোকা বনে গেল, একটা দীর্ঘশ্বাস ফেলল। এত মেয়ের সাথে প্রেম করেছে সে, তাই মুনিয়ার ব্যাপারটা মুহূর্তের মধ্যে বুঝে ফেলল। সে জানতো মুনিয়া খুব শান্ত আর অন্তর্মুখী, কিন্তু সে যে তাকে মনে মনে পছন্দ করে এটা নিভ্রান কখনোই টের পায়নি, বা হয়তো এড়িয়ে গেছে। আজ মিষ্টির কথা শুনে বুঝতে পারল আসল কাহিনী কি। প্রতিবার বাড়ি আসার পর মুনিয়া তার খাতির যত্নের কোনো কমতি রাখে না। এইবার সে নিভ্রানের ছায়াও পাড়ায়নি। মিষ্টি যাতে কিছু বুঝতে না পারে তাই নিভ্রান মিষ্টির দিকে তাকিয়ে বলল, মুনিয়া একটু এমনই, মিশুক না একদম। মিষ্টির সন্দেহ দূর করার জন্য নিভ্রান চটপট কথার মোড় ঘুরিয়ে দিল। সে মিষ্টির কাছাকাছি এসে বেশ চনমনে গলায় বলল, আচ্ছা, ঘরের ভেতর বসে এসব হাবিজাবি চিন্তা বাদ দাও তো, ঘুরতে যাবে? মিষ্টি ভ্রু কুঁচকে তাকালো। এখন এত রাতে? রাতের গ্রামের দৃশ্য অসাধারণ, এটা তোমরা শহরের মানুষেরা বুঝতে পারবে না। মিষ্টি মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, ভালো মনে আছে আমার গতকাল রাতের কথা। গ্রামের রাতে কত সুন্দর আমার জানা আছে। আরে সত্যি সুন্দর। চলো, মাথায় ওড়না দাও, আর আলমারিতে শাল আছে, পরে নাও। নিভ্রানের জোড়াজড়িতে মিষ্টি আর না করতে পারল না। আলমারি থেকে একটা হালকা সুতির শাল গায়ে জড়িয়ে মাথায় ওড়নাটা ভালো করে টেনে সে নিভ্রানের পেছন পেছনে ঘর থেকে বের হলো। পুরো বাড়ি তখন নিঝুম। বাড়ির সকলে এই সময় নিজ নিজ ঘরেই থাকে। সদর দরজাটা আলতো করে খুলে তারা যখন বাইরে পা রাখলো, মিষ্টির চট করে এক অদ্ভুত অনুভূতি হলো। শহরের চেনা কৃত্রিম আলোর বাইরে গ্রামীণ রাতের যে একটা নিজস্ব রূপ আছে তা সে প্রথমবার অনুভব করলো। আকাশে তখন এক ফালি চাঁদ,
আর সেই চাঁদের মৃদু আলোয় চারপাশ আলোকিত। কিছু দূর হাঁটার পর তারা এসে পৌঁছালো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার পাড়ে। নদীর পাড়ে আসতেই মিষ্টির চোখ ছানা বড়া হয়ে গেল। নদীর শান্ত কালো জলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে ঝিলমিল করছে। ঘাটে বাঁধা দুটো ডিঙ্গি নৌকা পানি ছলাৎ ছলাৎ শব্দে হালকা দুলছে। আর সবচেয়ে মায়াবী দৃশ্যটা তৈরি করেছে নদীর ধারের হিজল আর কেয়া গাছের ঝোপগুলো। সেখানে হাজার হাজার জোনাকি পোকা একসাথে আলো জ্বালছে আর নিভাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য হাত পুরো নদীর পাড় জুড়ে ছোট ছোট আলোর মালা সাজিয়ে রেখেছে। ঠান্ডা বাতাস মিষ্টির শালের কোণ উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সে জোনাকির এই আলোর মেলা দেখে মুগ্ধ হয়ে এক পা করে নদীর একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিভ্রান তার পাশে এসে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, কি বলেছিলাম না, শহরের সোডিয়ামের আলোর চেয়ে আমাদের এই রাতের গ্রামের রূপ অনেক বেশি সুন্দর। মিষ্টি জোনাকির আলো থেকে চোখ না সরিয়ে বিড়বিড় করে বলল, সত্যিই খুব সুন্দর। এত জোনাকি আমি জীবনে একসাথে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন আকাশ থেকে সব তারা নিচে নেমে এসেছে। মিষ্টি হাতের মুঠোয় কয়েকটা জোনাকি আটকানোর চেষ্টা করলো, তবে চটপটে পোকাগুলো তার আঙুলের ফাঁক গলে আলো ছড়াতে ছড়াতে বাতাসে মিলিয়ে গেল। নিজের ব্যর্থতায় মিষ্টির মুখে নিষ্পাপ হাসি ফুটে উঠল। চাঁদের আলোয় তার সেই হাসি দেখে নিভ্রান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে চেয়ে রইল। সে নিজ হাতে কয়েকটা জোনাকি হাতে নিয়ে মিষ্টিকে দেওয়ার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। তা দেখে মিষ্টি আবারও হাসলো। নিভ্রান নদীর পাড়ে বসলো এবং মিষ্টিকেও বসার ইশারা করলো। মিষ্টি তার শালের কোণটা ভালো করে জড়িয়ে নিয়ে নিভ্রানের পাশে বসলো। দূর থেকে ঝিঝি পোকার ডাক আর নদীর পানির মৃদু শব্দ ছাড়া চারপাশ তখন একদম নিস্তব্ধ। কিছুক্ষণ চুপ থাকার পর মিষ্টি নিচু গলায় বলল, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো, কি মনে করব? আপনার মা কোথায়? দেখলাম না তো, তাই জিজ্ঞাসা করলাম। নিভ্রানের মুখটা মলিন হয়ে গেল। সে নদীর বয়ে চলা পানির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে শান্ত গলায় বলল, মা নেই। আমি যখন খুব ছোট তখন মা আমাদের ছেড়ে চলে গেছেন। সত্যি বলতে মায়ের চেহারাটাও আমার খুব ভালো করে মনে নেই, গায়ের গন্ধও মনে নেই। আলমারির এক কোণে মায়ের একটা পুরনো সুতির শাড়ি রাখা আছে, যেটা মায়ের গায়ের গন্ধ লেগে আছে। ছোটবেলায় খুব একা লাগলে ওই শাড়িটা জড়িয়ে ধরে বসে থাকতাম। নিভ্রানের গলার স্বর ভারী হয়ে আসায় মিষ্টির বুকটা ধক করে উঠল। সে অপরাধী চোখে নিভ্রানের দিকে তাকালো। এমন একটা সুন্দর মুহূর্তে নিভ্রানের মনের গভীরে লুকিয়ে থাকা এত বড় কষ্টটাকে সে এভাবে টেনে বের করবে তা ভাবেনি। মিষ্টি আলতো করে নিভ্রানের হাতটা ছুঁয়ে বলল, আই এম সো সরি, আমি আসলে জানতাম না। আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি। নিভ্রান মিষ্টির হাতের স্পর্শ পেয়ে নিজের ভাবাবেগ সামলে নিল। সে মিষ্টির দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, আরে না, ঠিক আছে, কষ্ট পাওয়ার কিছু নেই। মা তো চলে গেছেন, কিন্তু দাদি আর চাচি আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি, আগলে রেখেছেন সব সময়। জানো, আমার একটা বড় বোন ছিল, সে পানিতে পড়ে মারা গেছে। আম্মা হয়তো সেই শোক সহ্য করতে না পেরে মিষ্টি আলতো হাতে নিভ্রানের মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মিষ্টির এই হঠাৎ স্পর্শে নিভ্রান প্রথমটা একটু চমকে গেল, কিন্তু পরক্ষণেই তার সমস্ত শরীর যেন এক অদ্ভুত শান্তিতে শিথিল হয়ে আসলো। শালে রোমে মুখ লুকিয়ে নিভ্রান চোখ দুটো বন্ধ করলো। নিঝুম রাতে সেই নদীর পাড়ে কেবল দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। মিষ্টি পরম মমতায় নিভ্রানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে খুব নিচু গলায় বলল, মন খারাপ কইরেন না, তারা সবাই আকাশের তারা হয়ে গেছে, সবসময় আমাদের দেখছে, আমাদের পাশে আছে। সে আস্তে আস্তে নিজেকে সামনে নিয়ে মিষ্টির বুক থেকে মাথা তুলল। চাঁদের আলোয় মিষ্টি দেখল নিভ্রানের চোখে জল চিকচিক করছে। মিষ্টি আলতো করে নিজের হাত দিয়ে নিভ্রানের চোখের কোণে জলটুকু মুছে দিল। হঠাৎ নিভ্রান নিজের আসল রূপে চলে আসলো। হেসে বলল, সিনিয়র বউ, কাহিনী কি, এত প্রেম? হায় মে মার না যাও। মিষ্টি থতমত খেয়ে গেল। নিজের মনে মনে বিড়বিড় করলো, ধুর, এরে মায়া দেখানোই ভুল ছিল। নিভ্রান আর মিষ্টি বাড়িতে ফিরেছে ভোরের দিকে। দুজনেই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। যেহেতু ভোরের দিকে বাড়ি ফিরেছে, তাই মিষ্টি মাঝে কোলবালিশ দেওয়ার কথা বেমালুম ভুলেই গিয়েছিল। মিষ্টি হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে। মিষ্টির একটা হাত এসে পড়ল নিভ্রানের বুকের ওপর।
আর একটা পা প্রায় নিভ্রানের গায়ের সাথে ঠেকে আছে। কোলবালিশের সেই চেনা দেয়ালটা না থাকায় দুজনের মাঝে দূরত্বটুকু মিলিয়ে গেছে। সকাল হওয়ার সাথে সাথে জানালার পর্দা গলে রোদের আলো এসে পড়ল মিষ্টির চোখে। ঘুমের ঘোরে সে একটু উসকুস করলো। তারপর চোখ না খুলে হাতটা আরেকটু ছড়াতে গিয়ে বুঝলো হাতটা কোনো নরম বিছানায় নয়, বরং বেশ শক্ত আর উষ্ণ কিছুর উপর রাখা। ধক করে উঠল মিষ্টির বুকটা। সে ধরফর করে চোখ মেলে তাকালো। একেবারে মুখোমুখি নিভ্রাণ শান্ত হয়ে ঘুমিয়ে আছে। তার চেনা দুষ্টুমি ভরা মুখটা কেমন মায়াবী আর নিষ্পাপ লাগছে। মিষ্টি খেয়াল করলো সে নিজে কতটা বিশ্রীভাবে হাত পা ছড়িয়ে নিভ্রাণকে প্রায় জড়িয়ে ধরে শুয়ে আছে। লজ্জা আর আড়ষ্টতায় মিষ্টির পুরো মুখ লাল হয়ে গেল। সে অত্যন্ত সাবধানে, যেন নিভ্রাণের ঘুম না ভেঙে যায়, সেভাবে নিজের হাত আর পা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু যেই না সে নিজের হাতটা সরাতে যাবে, অমনি নিভ্রাণ ঘুমের ঘোরেই মিষ্টির হাতটা শক্ত করে চেপে ধরল। মিষ্টির হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। সে ভয়ে ভয়ে নিভ্রাণের মুখের দিকে তাকালো। নিভ্রাণ চোখ খোলেনি, তবে তার ঠোঁটের কোণে চতুর হাসির রেখা ফুটে উঠেছে। নিভ্রাণ চোখ না খুলেই ঘুম জড়ানো নিচু গলায় বলল, কি ব্যাপার সিনিয়র বউ? পুরোটা সময় তো জড়িয়ে ধরেছিলে, এখন চোরের মতো হাত সরিয়ে নিচ্ছ যে? মাঝখানের কোলবালিশের বর্ডারটা আজকে কে ভাঙলো শুনি? মিষ্টি থতমত খেয়ে গেল। নিজের অপরাধ ঢাকতে সে জোর গলায় বলল, একদম বানিয়ে কথা বলবেন না। আমি আমি তো ভুল করে আপনি আমার হাত ছাড়ুন বলছি। নিভ্রাণ এবার আস্তে করে চোখ খুলল। মিষ্টির হাতটা আর একটু টেনে নিজের কাছাকাছি এনে বলল, ছাড়বো না। কোলবালিশটা কাল রাতে কেন দাওনি? আমার সঙ্গ পাওয়ার শখ, তাই না? বললেই হয়। নিভ্রাণ মিষ্টির কাছে এগিয়ে আসছিল। মিষ্টি এবার নিজের পুরো শক্তি দিয়ে হাতটা টান মেরে ছাড়িয়ে নিল তড়িৎ গতিতে। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে দুহাত কোমরে রাখলো। রাগে আর লজ্জায় তার কান গরম হয়ে উঠেছে। সে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, ধুর, আপনার সাথে কথাই বলা ভুল। আমি ঘুমে বিভোর ছিলাম, তাই খেয়াল ছিল না। আর আপনি তো দিব্যি জেগে থেকে সুযোগ নিচ্ছিলেন, তাই না? নির্লজ্জ বর একটা। মিষ্টির এই রণচণ্ডী রূপ দেখে নিভ্রাণ বিছানায় উঠে বসলো এবং হা হা করে হেসে উঠে বলল, এই না, আমি মোটো চান্স নেওয়ার চেষ্টা করিনি। তুমি এমন ভাবে ধরছিলা যে আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুমই আসলো না। যাই হোক, সিনিয়র বউ, তুমি তো আমার সিনিয়র, তাহলে আপনি আপনি করে বলো কেন? বউয়ের কর্তব্য পালন করছো নাকি? ছি, মোটেও না। অপরিচিত কাউকে আমি তুমি করে বলি না। আমি অপরিচিত? সিরিয়াসলি? আমাদের পরিচয়ের কয়েক দিন হয়ে গেছে। বজ্জাত বেরিতে কয় কি, হ্যার জন্য আমি 2 রাত না ঘুমায় হসপিটালে ছিলাম, সে কিনা বলে আমি অপরিচিত। মিষ্টি মুখ ভেঙচি কেটে বলল, আমি মনে থাকতে বলেছিলাম, ঢং। এই বলে মিষ্টি হন হন করে চলে গেল। বিড়বিড় করে নিভ্রাণকে গালি দিতে লাগলো। মিষ্টি আর আনহা দুজনে পাশাপাশি ছাদের রেলিং এর ওপর বসে বসে আচার খাচ্ছে। দুপুরের তপ্ত রোদ মিষ্টির ফর্সা চেহারাকে রক্তিম বর্ণ করে দিয়েছে। তা দেখে আনহা বলল, ভাবি, তুমি এত সুন্দর কিভাবে হয়েছো? আমাকেও একটু বলো, আমিও সুন্দর হব। মিষ্টি হেসে বলল, তুমি তো অপ্সরা, আর কত সুন্দর হতে চাও। মিষ্টি আচারের বাটি থেকে একটা টক ঝাল জলপাই মুখে পুরে চিবুতে চিবুতে নিচের পুকুরের দিকে তাকালো। পুকুরের শান্ত টলটলে জলে নিভ্রাণ তখন মনের সুখে সাঁতার কাটছে। কখনো চিত হয়ে সাঁতার কাটছে, আবার কখনো মাথা ঝাঁকিয়ে চুল থেকে পানির ছটা ছড়াচ্ছে। দুপুরে কড়া রোদে পুকুরের পানিটা রূপলি আয়নার মতো চকচক করছে। নিভ্রাণ তখন পুকুর ঘাট থেকে উঠে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে উপরের দিকে তাকালো। ছাদে মিষ্টি আর আনহারকে একসাথে বসে থাকতে দেখে নিভ্রাণের ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। সে ভেজা চুলে হাত চালাতে চালাতে উপরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কি হে বউ, রোদে বসে আচার খাওয়া হচ্ছে? চেহারা তো একদম লাল মরিচের মতো হয়ে গেছে। বেশি টক খেলে কিন্তু বুদ্ধি কমে যায়। এমনিতেই তো বুদ্ধি সত্যি একটু কম। মিষ্টি নিচে ঝুঁকে রেগে গিয়ে বলল, আপনার বুদ্ধি বেশি তো, তাই পুকুরের ব্যাঙের মতো সারাদিন পানিতে ডুবে আছেন। নিজের চরকায় তেল দিন গিয়ে, আমার বুদ্ধির চিন্তা আপনাকে করতে হবে না। আনহা অবাক হয়ে বলল, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া কেন করছো? তোমরা না বড় মানুষ? আমাদের বাসায় কেউ তো স্বামীদের সাথে এমন করে কথা বলে না। তোমাদের শহরের নিয়ম কি এমন?
আনহার কথা শুনে মিষ্টি থতমত খেয়ে গেল। হ্যাঁ, মানে না, না মানে কিছু না, মানে মাঝে মাঝে তোমার ভাইয়া আর আমি দুষ্টুমি করে এমন করি। আনহা বুঝতে পেরেছে, এমন ভঙ্গিতে মাথা নাড়ল। এর মধ্যে আনহা আনহা বলে মেয়েকে ডাকতে ডাকতে জামিলা ছাদে আসলো। মিষ্টি আর আনহাকে রোদের মধ্যে ছাদে বসে থাকতে দেখে চিন্তিত গলায় বললেন, মিষ্টিমা, এভাবে রোদে বইসা আছো কেন? এ আনহা, তুই তোর ভাবিরে নিয়ে রোদে কেন বইসা আসোস? মাইয়ার আর কোনো হুঁশ জ্ঞান নাই। আনহা মিষ্টির দিকে তাকিয়ে একটা চোর চোর হাসলো। তারপর মায়ের দিকে ঘুরে আমতা আমতা করে বলল, আরে না আম্মা, আমরা তো এমনি গল্প করছিলাম। ভাবি আসলে বলছিল যে আমাদের গ্রামের রোদ নাকি শহরের চেয়ে অনেক বেশি কড়া, তাই দেখছিলাম কার গাল বেশি লাল হয়। জামিলা বেগম মেয়ের কথায় কান্না দিয়ে মিষ্টির হাত ধরে ছায়ার দিকে টেনে নিয়ে এলেন। পরম মমতায় মিষ্টি লাল হয়ে যাওয়া কপালে হাত দিয়ে বললেন, শহরের মানুষ তোমরা, এত রোদ সহ্য হইব তোমগো? দেখো তো সোনার মতো চেহারাটা কেমন লাল হয়ে গেছে। মিষ্টি চাচি শাশুড়ির এমন মায়া মাখা কথা শুনে হেসে বলল, না চাচি, আমার তেমন খারাপ লাগছে না। আনহার সাথে গল্প করতে করতে সময়টা বেশ কেটে যাচ্ছিল। 90 দিন যাওয়ার আগে নতুন করে বিয়ের পিঁড়িতে বসে গেলে, বাহ, তর সইছিল না বুঝি? ন্যূনতম নিয়ম কানুন বা লোকলজ্জার কথাটা চমৎকার করে চিবিয়ে খেয়েছ। তোমার এই বিয়ে যে জায়েজ হয়নি, সমাজের চোখে আর আইনের খাতে এটাকে শুধু অবৈধই বলে। আলভির মেসেজটা স্ক্রিনে ভেসে ওঠার সাথে সাথে বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হতে লাগলো। কাপা হাতে ফোনের স্ক্রিনে গুগলে সার্চ করলো, ইসলামী ডিভোর্সের পর ইদ্যত পালনের নিয়ম ও পুনর্বিবাহ। সার্চ রেজাল্টগুলো একে একে চোখের সামনে আসতেই মিষ্টির মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। সেখানে স্পষ্ট লেখা, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর একজন নারীকে নির্দিষ্ট সময় পর্যন্ত, সাধারণত 3টি ঋতুস্রাব বা প্রায় 3 মাস বা 90 দিন ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত চলাকালীন সময়ে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেই বিয়ে বাতিল বা অবৈধ বলে গণ্য হয়। এমন সময় ঘরে আসলো নিভ্রান। মিষ্টির এমন চেহারা দেখে সে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে, কিন্তু মিষ্টি কোনো জবাব না দিয়ে তার ফোনটা নিভ্রানের হাতে দিল। আলভির লেখা পুরো মেসেজটা মনোযোগ দিয়ে পড়ল সে। মেসেজের উত্তরে লিখল, নির্লজ্জদের মুখে লোকলজ্জার কথা মানায় না। তোর নিজের লজ্জা আছে রে বাইঞ্চদ। যদি লজ্জা থাকতেই তাহলে বউ থাকতে তার বোনের সাথে শুয়ে পড়তি না। আর বিয়ে বৈধ না অবৈধ এটা তোর জেনে লাভও নাই। তোর জন্য দুনিয়ার সব গালি, লাইক, এমসি, বিসি, কেপে, টিসি, এই বলে আলভিকে ব্লক করে দিল নিভ্রান। মিষ্টির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বলল, মুখটা এমন শুকায় গেল কেন? আমার সাথে বিয়ে হয়নি এটা শুনে? তার মানে তুমি আমাকে জামাই হিসেবে চাও? নিভ্রানের কথা শুনে বিছানা থেকে একটা বালিশ ছুঁড়ে মারল তার দিকে। নিভ্রান সরে গেল। বালিশটা পাশ কেটে নিচে গিয়ে পড়ল। নিভ্রান বালিশটা পাশ কেটে যাওয়া দেখে শব্দ করে হেসে উঠল। সে মেঝে থেকে বালিশটা কুড়িয়ে নিয়ে মিষ্টির পাশে বিছানায় বসলো। বিয়েটা না হয়েছে তাতে তো ভালোই হলো, আমরা তো এমনিতেও এই বিয়ে মানি না। মিষ্টি মাথা নেড়ে বলল, ঠিকই তো বলেছেন। আমি তো একটা জব পেলে এখান থেকে চলে যাব। ভালোই হয়েছে বিয়েটা হয়নি। জানেন, আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ও বলছে ব্যবস্থা করে দিবে। জব পেয়ে চলে যাওয়ার কথাটা মিষ্টি যত সহজে মুখে উচ্চারণ করলো, নিভ্রানও তত সহজেই মেনে নিল। সে স্বভাব সুলভ বাঁকা হাসি হাসলো। বাহ, তার মানে ম্যাডাম ডানা মেলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বেশ তো, চলে যাও। তবে তার আগে ওই শয়তান আলভির মুখটা কিভাবে বন্ধ করা যায় সেটা ভাবতে হবে। রিভেন্স নিতে হবে। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলল, রিভেন্স নিয়ে আর লাভ কি হবে? সব তো আর ঠিক হয়ে যাবে না। নিভ্রান ভ্রুকুসকে বলল, ডং দেখো। যাগা, তোমার ব্যাপার। তুমি যদি রিভেন্স না নাও তাতে আমার আর কি। এই বলে নিভ্রান শীষ বাজাতে বাজাতে ঘর থেকে বের হয়ে গেল। বৈঠকখানায় আসাদ তালুকদার ও হাসিব তালুকদার পায়ের ওপর পা তুলে গম্ভীর মুখ করে বসে আছে। সব সময়ের মতো তাদের পিছনে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। সামনে বসে আছে পাশের গ্রামের শামসের রহমান। পাশের গ্রামের প্রভাবশালী ব্যক্তি সে। নিভ্রান এই নিয়ে 3 থেকে 4 বার তার চেহারা দেখেছে। প্রতিবারই রক্তিম বর্ণ চেহারা ছিল তার। নিভ্রান বৈঠকখানায় ঢুকতেই পরিবেশের থমথমে ভাবটা টের পেল।
আসাদ তালুকদার আর হাসিব তালুকদার দুজনেরই চোয়াল শক্ত। শামসের রহমানের রক্তিম চেহারায় হেলান দিয়ে বসে আছে, পিছনে দাঁড়িয়ে আছে তার চেলাপেলারা। সে বড় একটা পানের খিলি মুখে পুরে চিবুতে চিবুতে নিভ্রানের বাবার দিকে তাকিয়েছিল। নিভ্রান একপাশে এসে দাঁড়াতে আসাদ তালুকদার গম্ভীর গলায় বললেন, শামসের সাহেব, আমাদের পৈতৃক ভিটার এই সীমানা নিয়ে আজ 20 বছর ধরে কোনো কথা ওঠেনি। হঠাৎ করে আজ আপনি দলবল নিয়ে আইসা বলবেন নদীর ধারের এই 4 বিঘা জমি আপনাদের শরিকি, ফাঁকা খতিয়ানের অংশ, দলিলপত্র বা কোনো বৈধ প্রমাণ ছাড়া। এই দাবি হাস্যকর। শামসের রহমান একটা কুৎসিত হাসি দিল। তার লালচে চোখ দুটো আরো ছোট করে বলল, আসাদ ভাই, দলিল তো আর বাতাসে ওড়ে না। আমাগো বাপ দাদার আমলের পুরান যে খতিয়ান, সেইটাতে এই দাগের উল্লেখ আছে। আমরা এই জমিতে আগামী পরশু থেকে সীমানা প্রাচীর তুলব। হাসিব তালুকদার রাগ সামলাতে না পেরে দাঁড়িয়ে গেলেন। এত বড় সাহস আপনার! আমাদের জমিতে হাত দেওয়ার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না শামসের সাহেব। নিভ্রান এতক্ষণ চুপচাপ সব শুনছিল। সেবার আলতো করে তার ছোট চাচার কাঁধে হাত দিয়ে তাকে বসালো। তারপর এক পা এগিয়ে এসে শামসের রহমানের মুখোমুখি দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলল, শামসের কাকা, আপনি যে খতিয়ানের দোহাই দিচ্ছেন ওটা নিয়ে আপনার ভুল ধারণা আছে। নদী শিকস্তি আর পয়স্তির আইনটা কি আপনার জানা আছে? শামসের রহমান চিবানো বন্ধ করে নিভ্রানের দিকে তাকালো। কিসের আইন? নিভ্রান পকেট থেকে তার ফোনটা বের করে বিআরএস ডিজিটাল ল্যান্ড রেকর্ডসের একটা সরকারি ম্যাপ ওপেন করলো। সেটা শামসের রহমানের সামনে ধরে বলল, এই যে দেখুন, গত 7 বছর ধরে নদী ভাঙনে আপনাদের যে দাগের জমি বিলীন হয়েছিল সেটা সরকারের খাস খতিয়ানে চলে গেছে। আর আমাদের এই 4 বিঘা জমি পয়স্তি সূত্রে পৈতৃক খতিয়ানভুক্ত, যার খাজনা বাবা প্রতি বছর নিয়মতান্ত্রিক ভাবে পরিশোধ করছেন। আপনি যে দাগের দাবি নিয়ে এসেছেন সেই দাগটা এখন নদীর মাঝখানে। আপনি কি তবে নদীর পানির ওপর সীমানা প্রাচীর তুলবেন? তাহলে তুলতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আপনারা যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? শামসের পান চিপুতে চিপুতে বলল, গ্রামে এইসব আইন কানুন চলে না। আমরা যা কমু তাই ঠিক। ওই জমি আমার লাগবেই। শহরে পড়ালেখা করতেছ করো, জ্ঞান দিতে আইবা না। নিভ্রান শান্ত গলায় বলল, আমার যা বলার বলে দিয়েছে, এখন আপনি যেতে পারেন। শামসের সাপের মতো ফোঁসফোঁস করতে করতে তার চালাদের নিয়ে চলে গেল। মনে মনে বলল, বেশি নাচতাছ না শহরের গরু, গ্রামে আইসা ফাল পারতাছ, আমিও দেখা নিমু। ধরণী জুড়ে সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের নিস্তব্ধ পরিবেশ। রেলিং এর 2 হাত ভর দিয়ে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টি একটা লম্বা শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। পিছন থেকে হাঁটার শব্দ পাওয়া গেল। মুখ না ফিরেও মিষ্টি বুঝতে পারলো কে এসেছে। নিভ্রান এসে রেলিং এর পাশে দাঁড়ালো। পকেটে হাত গুজে সেও অন্ধকারের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হালকা গলায় বলল, কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে কার বিরহে কাব্য চর্চা করা হচ্ছে? মিষ্টি মাথা নিচু করে বলল, কাব্য রচনা করার মতো মানসিকতা আমার নেই নিভ্রান। নিভ্রান হাসলো। কি হে সিনিয়র বউ, কি নিয়ে এত ভাবাভাবি? মন ভালো না নাকি? মিষ্টি মাথা নাড়ল। আমি আপনার বউ না। আর মন ভালোই, এমনি ভাল লাগছে না। চলো তোমার মন ভালো করি। এই বলে মিষ্টির হাত টেনে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নিভ্রানের কথার প্রতিবাদ করার সুযোগই পেল না মিষ্টি। নিভ্রান তার নরম হাতটা নিজের মুঠোয় আটকে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বাড়ির আঙিনা পেরোতেই চোখে পড়ল পশ্চিম আকাশে সূর্যের শেষ রক্তিম আভা মিলিয়ে যাচ্ছে। দূরে বিস্তীর্ণ ধান ক্ষেতের বুক চিরে সরু মেঠু পথ এঁকে বেঁকে চলে গেছে নদীর দিকে। নিভ্রান ইচ্ছে করে ধীরে ধীরে হাঁটছিল। এই পথের প্রতিটি মুহূর্তকে একটু বেশি সময় ধরে রাখতে চায়। মিষ্টি আর হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো না। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে গ্রামের সরু পথ ধরে এগিয়ে চলল। রাস্তার দুধারে শতবর্ষী গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিভ্রান মিষ্টিকে নিয়ে এমন রাস্তা দিয়ে এসেছে যেখানে মানুষের আনাগোনা এই সময় কম বা একেবারে নেই বললেই চলে। অল্প দূরে ছোট্ট একটি খাল, তার উপর পুরনো কাঠের সাঁকো। সাঁকোর নিচ দিয়ে টলমলে পানি বয়ে চলেছে আপন গতিতে। পানির বুকে ভেসে আছে শাপলার পাতা, আর মাঝে মধ্যে 2-1টা শাপলার ফুলের কলি। মিষ্টি সাঁকোর উপর দাঁড়িয়ে নিভ্রানের হাত টেনে ধরল। আজকে আবার কোথায় যাব? ওই দিনের থেকেও সুন্দর জায়গায়। আচ্ছা, এখন আমাকে ওখানে থেকে শাপলা ফুল উঠিয়ে দেন।
সুন্দর জায়গায় গিয়ে ছবি তুলবো। নিভ্রাণ কোনো প্রকার বাক্য ব্যয় না করে এই সন্ধ্যায় জুতো খুলে সাঁকোর এক পাশ দিয়ে সাবধানে পানিতে নেমে গেল। হাঁটু সমান পানির ঢেউ ছড়িয়ে পড়ল চারিদিকে। কিছুক্ষণ হাত বাড়িয়ে সবচেয়ে সুন্দর ফুটন্ত শাপলাটা ছিঁড়ে নিল সে। শুধু একটা নয়, আরো 2-3টা কলি তুলে নিয়ে ফিরে এলো। পানির ফোঁটা তার প্যান্টের নিচের অংশ ভিজিয়ে দিয়েছে। সাঁকোয় উঠে দাঁড়াতেই মিষ্টি বিরক্ত মুখে বলল, আমি তো একটা ফুল চেয়েছিলাম, এতগুলো তুললেন কেন? নিভ্রাণ ভেজা হাতে চুলে হাত বুলিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, একটা তোমার খোপায়, একটা হাতে, আরেকটা ছবি তোলার জন্য কানে গুজবা। মিষ্টি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে শাপলাগুলো হাতে নিয়ে কিছুক্ষণ মুগ্ধ চোখে দেখল। তারপর খুব যত্ন করে একটি শাপলা কানের পাশে গুজে নিতে সন্ধ্যার আবছা আলোয় তাকে অপার্থিব সুন্দর লাগতে লাগলো। নিভ্রাণ চুপচাপ তাকিয়ে রইল। মিষ্টি অস্বস্তিতে চোখ নামিয়ে বলল, এভাবে কি দেখছেন? নিভ্রাণ ধীর স্বরে উত্তর দিল, ভাবছি নদীর শাপলাটা বেশি সুন্দর নাকি শাপলা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটা। এই বলে নিভ্রাণ একটা চোখ মেরে হাসলো। ফ্লাটিং ভালোই পারেন, না পারলে এতগুলারে হ্যান্ডেল করতে পারতাম নাকি? হো, আচ্ছা চলো, যেখানে যাওয়ার জন্য আসছি সেখানে যাই। কিছুক্ষণ পর তারা গিয়ে পৌঁছালো একটা ভাঙা দালানের সামনে। ভাঙা দালানটার দেয়াল বেয়ে অজস্র বুনো লতা আর শ্যাওলা জমে আছে। বোঝাই যায় বহু বছর ধরে জায়গাটা পরিত্যক্ত। দালানের ছাদটা আংশিক ভাঙা, যেখান দিয়ে আকাশের উদীয়মান চাঁদের আলো সরাসরি এসে পড়েছে ভেতরের চত্বরে। দালানের ভাঙা তোরণ পেরিয়ে ভেতরে ঢুকতেই মিষ্টির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ভেতরের উঠোনটার ঠিক মাঝখানে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ। যদিও এখন ফুল ফোটার মরশুম নয়, কিন্তু তার ছড়িয়ে থাকা ডালপালা এই ভাঙাচোরা বাড়িটাকে সুন্দর একটা রূপ দিয়েছে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, কি সুন্দর। সে কানের পাশে গোজা শাপলাটা ঠিক করে নিয়ে উপরের দিকে এগিয়ে গেল। নিভ্রাণ পকেট থেকে ফোনটা বের করে মিষ্টির অলক্ষ্যে কয়েকটা ছবি তুলে নিল। চাঁদের আলোর আবহে শাপলা চুলে মিষ্টিকে আসলেও এই পৃথিবীর কেউ বলে মনে হচ্ছিল না। নিভ্রাণ ফোনটা পকেটে রেখে একটা ভাঙা স্তম্ভে হেলান দিয়ে দাঁড়ালো। কি মন ভালো হয়েছে এবার? শহরে যান্ত্রিকতার চেয়ে নির্জনতা অনেক ভালো, তাই না? মিষ্টি চোখ ফিরিয়ে নিভ্রাণের দিকে তাকালো। সত্যিই খুব সুন্দর। নিভ্রাণ মৃদু হেসে ভাঙা কার্নিশের ওপর বসে পড়ল। জানো, ছোটবেলায় যখন মন খারাপ হতো আমি এখানেই চলে আসতাম। আমার সবচেয়ে পছন্দের জায়গা। বাহ, এত সুন্দর জায়গায় এসে একা একা বসে থাকতেন। আচ্ছা, আমি চলে যাওয়ার পর আমার কথা মনে পড়বে না আপনার? জানি না, হয়তো পড়বে না। কত মেয়ের সাথে তো কথা বলেছি, ঘুরেছি। মিষ্টি ভ্রু কুঁচকে তাকালো। আমি সব মেয়েদের মতো হলাম? নিভ্রাণ হেসে বলল, কেন, তুমি ইউনিক হতে চাও? তাহলে আমার ঠোঁটে একটা চুমু দাও, তোমাকে মনে রাখবো। মিষ্টি কটমটিয়ে নিভ্রাণের দিকে তাকিয়ে বলল, সবসময় ফাজলামি করবেন না, বেহায়া লোক। আর আপনি আমার ছোট, আমি বড়, সেই হিসেবে আমাকে সম্মান করা উচিত। নিভ্রাণ শয়তানি হেসে বলল, সম্মানিত আপু, আমি চাহিতেছি আপনি আমার ঠোঁটে একটা চুমু খান, তাহলে আমি আপনাকে মনে রাখবো। মিষ্টি চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁট ফুলিয়ে বলল, আপনার লজ্জা বলে কিছু নেই, তাই না? নিভ্রাণ কাঁধ ঝাঁকালো, একদমই নেই, তবে তোমার সামনে আসলেই আরো কমে যায়। আহা, কি সুন্দর মিথ্যে কথা বলতে পারেন। মিথ্যে কিনা পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার কোনো ইচ্ছাই নেই। নিভ্রাণ হেসে উঠে দাঁড়ালো। ভাঙা কার্নিশ থেকে নেমে ধীরে ধীরে মিষ্টির সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে মাত্র 1 হাত দূরত্ব। বাতাসে কৃষ্ণচূড়ার পাতাগুলো দুলছে। মিষ্টি একটু পিছিয়ে গিয়ে বলল, এভাবে কাছে আসছেন কেন? তুমি তো বললে সম্মান করতে হবে। তাই ভাবলাম সম্মানিত আপুকে সম্মান করে চুমু খাই একটা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।